প্রথমেই সি প্রোগ্রামিং যেদিনকে শুরু করেছিলাম সেদিনকে বলেছিলাম যে সি প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভেঙে দেওয়া যায় এবং সেই ছোট ছোট অংশগুলোকে আমরা বলি ফাংশন বা প্রসিডিউর। তো ফাংশন আর প্রসিডিউর মধ্যে ডিফারেন্স রয়েছে, কিন্তু আমরা বলতে পারি যে প্রসিডিউর যেগুলো সেগুলোকে আমরা ফাংশনও বলতে পারি। ওকে, তো কী জন্য আমরা এই ফাংশনটা ইউজ করছি না, ধরো একটা প্রোগ্রাম, যেই প্রোগ্রামেতে সাইন এক্সের মান অনেক জায়গায় লাগবে। তো সাইন এক্সের প্রোগ্রামটা কি হচ্ছে না, আমি একটা জায়গায় সাইন এক্সের একটা প্রোগ্রাম করেছি, আর আমার এই যে মেন প্রোগ্রাম রয়েছে এই মেন প্রোগ্রামে আমার সাইন এক্সের প্রোগ্রামটা অনেক জায়গায় লাগবে। তো এই জায়গাতে লাগবে, এই জায়গাতে লাগবে, এই জায়গাতে লাগবে। আমি কি করছি, এখান থেকে কল করছি, এইটা রান করছে, করে এখান থেকে ভ্যালুটা রিটার্ন করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর আবার কিছু প্রোগ্রাম রান করলো, আবার সাইন এক্সটা দরকার হলো, আবার এখানে চলে যাবে, এই প্রোগ্রামটা রান হবে, আবার এখানে চলে আসবে। আবার কিছু প্রোগ্রাম রান হলো, রান হতে হতে আবার দেখলো যে সাইন এক্সের মান দরকার হচ্ছে, তাহলে আবার এই জায়গাতে যাবে, এইটা রান করবে, করে এখানে চলে আসবে। ওকে, তো এই যে ছোট অংশটা কি হচ্ছে, বারবার রিইউজ হচ্ছে। তো ফাংশনকে আমরা ইউজ করে থাকি এই কারণেই যে একটা কোড বারবার রিইউজ হবে, তাতে কি হচ্ছে, প্রোগ্রামের সাইজটা ছোট হচ্ছে। তো যদি এই প্রোগ্রামের মধ্যে ধরো 3বার সাইন এক্সটা লাগবে, তাহলে 3বার যদি সাইন এক্স লাগে, সাইন এক্সের প্রোগ্রাম যদি এরকম হয়, তাহলে 1বার 2বার 3বার, তাহলে তো এমনি প্রোগ্রাম বিশাল বড় হয়ে যাবে। ওকে, তো প্রোগ্রামের সাইজ কি করে, ছোট করে ফাংশন ইউজ করলে, 1 নম্বর। 2 নম্বর, এটাকে রিইউজ করতে পারি। ওকে, 3 নম্বর, এই ফাংশন হচ্ছে ছোট ছোট প্রোগ্রাম হওয়ার জন্যে এখানে কোনো যদি প্রবলেম থাকে বা কিছু মডিফিকেশান দরকার হয় সেটা খুব ইজিলি করতে পারি। ওকে, 4 নম্বর, এই ফাংশনগুলো একটা এমপ্লয়িকে দিয়ে এক একটা কাজ করা যায়, সেই জন্য কাজের ডিস্ট্রিবিউশনটা সুবিধে হয়। মানে একটা সফটওয়্যার কোম্পানিতে দেখবে একটা ধরো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যেসব কাজ একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে করে, হ্যাঁ, বা একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে একটা বিল্ডিংয়ের ইলেকট্রিকের ডিজাইনটা করবে, কিন্তু কম্পিউটারে একটা কাজের জন্য অনেক কম্পিউটার ইঞ্জিনিয়ার দরকার হয়, তো সেখানে টিম ওয়ার্ক থাকে, তো সেখানে একজন একটা কাজ করবে। তো ফাংশানে এরকমভাবে ভেঙে দিতে পারলে প্রতিটা এমপ্লয়ি আলাদা করে প্রোগ্রামগুলো করতে পারবে, যাতে কাজের সুবিধা হয়, কাজের ডিস্ট্রিবিউশনের সুবিধা হয় এবং কম সময়ে আমরা বিশাল বড় বড় প্রজেক্ট তৈরি করতে পারি। তো এই কারণের জন্য আমরা ফাংশন ইউজ করে থাকি সি প্রোগ্রামিংয়ে। ওকে, তো ফাংশনটা কি না, হোয়াট ইজ ফাংশন না, ফাংশন ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। ইয়েস, সেট অফ ইনস্ট্রাকশন। ওকে, এই 1 নম্বর ইনস্ট্রাকশন, 2 নম্বর ইনস্ট্রাকশন, 3 নম্বর ইনস্ট্রাকশন। ওকে, এটা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। কী করবে না, কোনো একটা কাজ করবে। তো আমি ধরছি এই 3টে ইনস্ট্রাকশন কোনো একটা যোগ করলো, বা আরও যে 3টে ইনস্ট্রাকশন সেটা বিয়োগ করলো, আরও 4টে ইনস্ট্রাকশন সেটা কি হচ্ছে না স্কোয়ার রুট বের করছে, আরও 3টে ইনস্ট্রাকশন, আরও ধরো অসংখ্য ইনস্ট্রাকশন সেইগুলো সাইন এক্স তৈরি করছে, আরও কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো হচ্ছে কস এক্স তৈরি করছে। তো কেউ কস এক্স তৈরি ক্যালকুলেট করছে, কেউ যোগ করছে, কেউ বিয়োগ করছে, কেউ গুণ করছে, কেউ ম্যাট্রিক্সের যোগ করছে। ওকে, তো সেট অফ ইনস্ট্রাকশন টু পারফর্ম এ স্পেসিফিক জব। এ স্পেসিফিক জব মনে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, যে কোনো একটা কাজ, অ্যান্ড রিটার্ন সাম ভ্যালু, এবং এই যে কাজ করছে করার পর একটা ভ্যালু রিটার্ন করবে। ওকে, তো ফাংশন মানে হচ্ছে, এইগুলোকে আমরা প্রসিডিউর বলতে পারতাম, কিন্তু এটা ফাংশন মানেই হচ্ছে রিটার্ন বলে একটা থাকবেই, মানে একটা কাজ করলো, করার পর একটা রেজাল্টকে সে রিটার্ন করবেই। তো ফাংশন মানেই হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন কিছু কাজ করবে, করার পর যে রেজাল্ট আছে সেটাকে রিটার্ন করবে। ওকে, তো ফাংশন শুড হ্যাভ রিটার্ন টাইপ। যে কোনো ফাংশন আমরা যখন করি, তো যে কোনো ফাংশন আমরা যখন করে থাকি তখন দেখবে যখন আমরা ফাংশন লিখে থাকি, যেমন হচ্ছে মেন ফাংশন আমরা লিখি, তো ইন্ট মেন এরকমভাবে লিখি, তো আমরা লিখি ইন্ট মেন বলে এরকম লিখি, এটা হচ্ছে একটা ফাংশন। ওকে, তো এখানে সেট অফ ইনস্ট্রাকশন যেটা কি করে না, কোনো একটা মেসেজকে প্রিন্ট করে, যোগ করে, গুণ করে, ভাগ করে, আর এখানে রয়েছে রিটার্ন টাইপ, মানে এই কিছু কাজ করার পর একটা ভ্যালু রিটার্ন করবে, সেই জন্যই মেনকে বলা হচ্ছে একটা ফাংশন। ওকে, তো ফাংশনের কটা জিনিস মনে রাখবে, যে ফাংশন হতে গেলে সেট অফ ইনস্ট্রাকশন থাকতে হবে, সে কোনো একটা স্পেসিফিক কাজ করবে, একটা ফাংশন ডিফারেন্ট কাজ করবে না, মানে একটা ফাংশন স্পেসিফিক একটাই কাজ করবে।
মানে একটা ফাংশন যোগও করবে বিয়োগ করবে এরকম ভাবে কিন্তু ডিজাইন হয় না। ওকে, একটা ফাংশন যোগ করলো, একটা ফাংশন বিয়োগ করলো, একটা ফাংশন log x করলো, একটা ফাংশন e টু দি পাওয়ার x বের করলো। ওকে, তো একটা ফাংশন এক একটা কাজ করবে, স্পেসিফিক কাজ করবে, অ্যান্ড যে কাজটা করলো সেই ভ্যালুটাকে রিটার্ন করবে। ওকে, এটাকে আমরা বলছি ফাংশন। তাহলে হোয়াট ইজ ফাংশন, পুরো ফুল ডিফিনিশন যদি বলতে চাই কি বলবো না, সেট অফ ইনস্ট্রাকশন টু পারফর্ম এ টাস্ক, okay, to perform a task or to perform a specific job and return some value। okay, এবং ভ্যালু রিটার্ন করবে কোথায় না, সব ফাংশন হচ্ছে এই মেনে রিটার্ন করবে। মানে এখান থেকে আমি কল করব আর একটা ফাংশন রান হবে, এখান থেকে ভ্যালুটা রিটার্ন করে এখানে আসে। আবার একটা ফাংশন যখনই কল করব তখন কি হচ্ছে, আর একটা ফাংশনে রান করবে, সেখান থেকে ভ্যালু রিটার্ন করবে। তো মেনেতে রিটার্ন করে অ্যাকচুয়ালি। ওকে, ইট শুড হ্যাভ রিটার্ন টাইপ। যদি রিটার্ন টাইপ না থাকে সেটাকে আমরা প্রসিডিউর বলি। ওকে, তো ফাংশন মানে হচ্ছে রিটার্ন টাইপ থাকতেই হবে। ফাংশনের আমরা এই যে ইন্ট ফ্লোট এইগুলো দিচ্ছি মেনের পাশে, এটাকে আমরা দিতেই হচ্ছে, বা কিছু যদি না দিই বাই ডিফল্ট হয়ে যাচ্ছে ইন্ট, তো এটা থাকতেই হবে, কারণ হচ্ছে ফাংশন শুড হ্যাভ রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ থাকতেই হবে। যদি রিটার্ন টাইপ না থাকতো তাহলে সেটাকে আমরা প্রসিডিউর বলতাম। এই হচ্ছে ফাংশন আর প্রসিডিউরের মধ্যে ডিফারেন্স। প্রসিডিউর মানে সেট অফ ইনস্ট্রাকশন, ওকে, অ্যান্ড সেট অফ ইনস্ট্রাকশন টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। ওকে, বাস এইটুকুই, রিটার্ন সাম ভ্যালু নয়। ওকে, কিন্তু ফাংশন মানে হচ্ছে রিটার্ন সাম ভ্যালু, রিটার্ন সাম ভ্যালু। ওকে, তো ফাংশনের অবশ্যই একটা প্রপার্টিসের মধ্যে পড়ে যে ইট শুড হ্যাভ রিটার্ন টাইপ। ওকে, কেন ইউজ করা হয় এর আগেই বলেছি, ইজি টু ডেভেলপমেন্ট, রিইউজেবিলিটি, ছোট ছোট প্রোগ্রাম হয়। ওকে, তাতে অনেক অ্যাডভান্টেজ রয়েছে। তো এই অ্যাডভান্টেজগুলো রয়েছে যেটা আগেই বলেছি, যে কেন আমরা ফাংশন ইউজ করতে যাচ্ছি, যে প্রোগ্রামটা ডেভেলপ করা খুব সোজা হয়, কারণ খুব ছোট্ট প্রোগ্রাম, একজন অ্যাডিশন করলো, একজন সাবট্রাকশন করলো, একজন মাল্টিপ্লিকেশন করলো। তো ছোট ছোট প্রোগ্রাম হওয়ার জন্য যে কোনো এমপ্লয়ি, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেটা ইজিলি ডেভেলপ করতে পারে, সেটাকে রিইউজ করা যায়, সেই জন্য কি প্রোগ্রাম সাইজটা ছোট হয়ে যায়। ওকে, লেস প্রোগ্রাম সাইজ। ওকে, তো আরও অনেক অ্যাডভান্টেজ রয়েছে যেগুলো, যে এরর কারেকশন ডিটেকশন খুব ইজি হয়, ছোট ছোট প্রোগ্রাম কাজের ডিস্ট্রিবিউশন করতে সুবিধা হয় এমপ্লয়ীদের মধ্যে। এইসব কিন্তু অ্যাডভান্টেজগুলো ফাংশনের মধ্যে আসে। তো বোঝা গেল ফাংশন কি। ওকে, ক ধরনের ফাংশন রয়েছে সিতে না, একটা রয়েছে বিল্ট ইন ফাংশন, মানে যেটা অলরেডি তৈরি করা আছে, আর ইউজার ডিফাইন ফাংশন, যেটা ইউজাররা প্রোগ্রামাররা যেটা তৈরি করবে, তোমরা যেগুলো তৈরি করবে। তো কিছু ফাংশন আছে অলরেডি তৈরি করা, কিছু ফাংশন আছে তৈরি করতে হবে। যে ফাংশনগুলো তৈরি করা নেই সেইগুলো করতে হবে। যেমন অ্যাডিশনের জন্য ফাংশন তৈরি করা নেই, তুমি সেটা তৈরি করতে পারো। ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সে যোগ করার জন্য বিল্ট ইন ফাংশন নেই, তুমি তৈরি করতে পারো। আবার ধরো স্কোয়ার রুট বের করব, সেটা কি বিল্ট ইন ফাংশন আছে, তাহলে তোমাকে তৈরি করতে হবে না। আবার ধরো পাওয়ার বের করব, যে এক্স টু দি পাওয়ার ওয়াই, তার জন্য বিল্ট ইন ফাংশন আছে, তাহলে ইউজার ডিফাইন ফাংশন করতে হবে না। ওকে, তো বিল্ট ইন ফাংশন রয়েছে, একটা ইউজার ডিফাইন ফাংশন রয়েছে, দু ধরনের ফাংশন রয়েছে। বিল্ট ইন ফাংশন মানে তৈরি করা রয়েছে যে সব ফাংশনগুলো, যেমন আমি বললাম প্রিন্ট এফ। ওকে, যেমন প্রিন্ট এফ রয়েছে বিল্ট ইন ফাংশন, স্ক্যান এফ রয়েছে বিল্ট ইন ফাংশন। ওকে, তারপরে রয়েছে ক্লিয়ার স্ক্রিন, CLR SCR, ক্লিয়ার স্ক্রিন রয়েছে প্রিন্ট তোমার বিল্ট ইন ফাংশন। GTCH গেট CH, ওকে, বিল্ট ইন ফাংশন। GTCS গেটস, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। GTCHE, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। GTCHAR গেট কেয়ার, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। বা আমি বলতে পারি এরকম ধরনের অনেক ধরনের বিল্ট ইন ফাংশন রয়েছে, আমরা পরপর দেখবো যে কী কী বিল্ট ইন ফাংশন রয়েছে। আর রয়েছে ইউজার ডিফাইন ফাংশন, যেটা তোমরা তৈরি করবে, নিজেরা তৈরি করবে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য। যেমন ধরো দুটো ম্যাট্রিক্সের যোগ করার জন্য আমি অ্যাড বলে একটা ফাংশন তৈরি করলাম, তো তার মধ্যে আমাকে কোড লিখতে হবে। এখানে কোড লিখতে হবে না, কেননা অলরেডি কোড তৈরি করা রয়েছে, এখানে কিন্তু কোডগুলো লিখতে হবে। তো ইউজার ডিফাইন ফাংশন যখনই তৈরি করবো, এখানে কোডগুলো লিখতে হবে, যে তুমি দুটো ম্যাট্রিক্সে যোগ করছো কি গুণ করছো ভাগ করছো, এখানে সেই প্রোগ্রামটা লিখতে হবে। অ্যাডিশনের জন্য তুমি প্রোগ্রাম করতে পারো, সাবট্রাকশনের জন্য একটা প্রোগ্রাম করতে পারো। ওকে, বা মাল্টিপ্লিকেশনের জন্য প্রোগ্রাম, MUL মাল্টিপ্লিকেশনের জন্য একটা প্রোগ্রাম করতে পারো, যে কি করবে মাল্টিপ্লিকেশন করবে। ওকে, তো দু ধরনের ফাংশন বোঝা গেছে, যে বিল্ট ইন ফাংশন মিনস অলরেডি যেগুলো তৈরি রয়েছে, ওকে, সেইগুলোকে আমরা ইউজ করব শুধু। আর ইউজার ডিফাইন ফাংশন তৈরি নেই, আমরা তৈরি করব, আমরা ইউজ করব। ওকে, আচ্ছা, এরপর আসছি যে বিল্ট ইন ফাংশন যেগুলো আছে, যেগুলো কি কি রয়েছে বিল্ট ইন ফাংশন, মানে যেগুলো তৈরি করা ফাংশন কি কি রয়েছে। ওকে, তো বিল্ট ইন ফাংশন কি না, ফাংশন দ্যাট আর প্রোভাইডেড বাই দ্য সি লাইব্রেরি। সি লাইব্রেরিতে যেগুলো প্রোভাইড করা রয়েছে, সি লাইব্রেরি কি না, ওই stdio.h, conio.h, math.h, এইগুলো। যেমন POW, পাও x, y, এটা মানে কি
না, এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই বের করবে। আমি যদি সি প্রোগ্রামের মধ্যে কোনো জায়গায় একটা লিখে দিই পাও 2,3, মানে এটা বোঝাবে 2 টু দি পাওয়ার 3 মানে 8। ওকে, আমি যদি কোনো জায়গায় লিখে দিই সি ইকুয়াল টু পাও 2,3, তার মানে সি এর ভ্যালু কত না 8। ওকে, তো এই যে পাও ফাংশনটা এটা হচ্ছে কি বিল্ড ইন ফাংশন। এটা কার মধ্যে রয়েছে না আমরা জানি যে math.h বলে যে হেডার ফাইল রয়েছে তার মধ্যে রয়েছে। তো math.h কি, এগুলো সি লাইব্রেরি। তো সি লাইব্রেরি হচ্ছে কি না math.h। তো যদি তোমাদের পড়ে যে math.h কি, conio.h কি, studio.h কি, তুমি বলতেই পারো একটা পয়েন্ট যে এটা হচ্ছে কি না ইট ইজ এ সি লাইব্রেরি। ওকে, ইট কন্টেন্টস দ্য ফলোয়িং ফাংশন। কি কি ফাংশন, যেমন math.h কি কি ফাংশন না পাও রয়েছে, স্কোয়ার রুট রয়েছে, এসকিউআরটি, ওকে, ইএক্সপি রয়েছে, ইএক্সপি অফ ধরো ইএক্সপি অফ বললাম, ধরো ইএক্সপি অফ 3, এটার মানে কি না ই টু দি পাওয়ার 3। ওকে, তো ইএক্সপি লগ সাইন কস এ সাইন এ ট্যান এ কট, সরি এ কট বলে নেই, এ ট্যান বলে রয়েছে, আর সেক রয়েছে। তো এইগুলো তোমার তৈরি করতে পারবে। ওকে, সেক নেই, সাইন রয়েছে, কস রয়েছে, সাইন কস, আর রয়েছে ট্যান। ওকে, ট্যান, আর রয়েছে এ সাইন রয়েছে, এ কস রয়েছে, এ ট্যান রয়েছে, যেগুলো ইনভার্স। ওকে, তো এইগুলো দিয়ে বাকিগুলোকে তৈরি করতে হবে। ওকে, তো এইগুলো কি না math.h লাইব্রেরির মধ্যে রয়েছে। যেমন printf scanf studio.h এই হেডার ফাইলের মধ্যে রয়েছে, এই লাইব্রেরি ফাংশনের মধ্যে, লাইব্রেরি ফাইলের মধ্যে রয়েছে। ওকে, তো লাইব্রেরি ফাইল বোঝা গেছে যে অনেক লাইব্রেরি ফাইল রয়েছে, তাতে স্পেসিফিক কিছু বিল্ড ইন ফাংশন রয়েছে যেগুলো ইউজ করতে পারি যদি আমি লাইব্রেরি ফাংশনটাকে ইনক্লুড করে থাকি। ওকে, ইউজড ফর ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন, যদি ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন করতে হয়, গ্রাফিক্স যদি গ্রাফিক্সের কাজ করতে হয়। ওকে, গ্রাফিক্সের কাজ মানে ধরো এখানে ধরো একটা স্ক্রিন এরকম ধরনের ঘুরছে, বা কিছু দেখবে যে এরকম মেঘের মতো এরকম ভেসে উঠছে, তো স্ক্রিনের মধ্যে এই যে গ্রাফিক্সগুলো সেগুলো কি সি প্রোগ্রাম দিয়ে তৈরি করা যায়। ওকে, মেমোরি অ্যালোকেশনের জন্যও কিন্তু এই বিল্ড ইন ফাংশন রয়েছে। মেমোরি অ্যালোকেশন মানেটা কি না ম্যালক ক্যালক বলে দুটো ফাংশন পড়তে হবে তোমাদের, ম্যালক আর ক্যালক, CALOC, ম্যালক আর ক্যালক, এইগুলো হচ্ছে মেমোরি অ্যালোকেশনের জন্য ফাংশন। মানে তোমার যে কম্পিউটারের যে মেমোরি রয়েছে র্যাম, সেই র্যামের বিভিন্ন জায়গাতে আমি কি করব কিছুটা মেমোরি অ্যালোকেট করতে চাই, যে এটা রিজার্ভ করে রাখবো কিছু কারণের জন্য। ওকে, বা সি প্রোগ্রামে কোনো ডেটা ঢোকানোর জন্য আমি ইউজ করতে চাই, তো আমরা এই ম্যালক ক্যালক ফাংশন ইউজ করতে চাই। তো এই ম্যালক ক্যালক ফাংশন হচ্ছে বিল্ড ইন ফাংশন। ওকে, তো সেইগুলোর জন্য কিন্তু আমরা এই বিল্ড ইন ফাংশন ইউজ করে থাকি। ইট মেক্স দ্য প্রোগ্রাম শর্ট, এটা কি করে প্রোগ্রাম সাইজ ছোট করে দেয়। কেন না cos x এইটা বের করতে গেলে অনেক বড় প্রোগ্রাম লিখতে হবে। ওকে, তো আমি কি করব সেই বড় প্রোগ্রাম লিখবো না, জাস্ট math.h লিখে দেবো, আর cos 30 মান যদি বের করতে চাই জাস্ট cos 30 লিখে দেবো, বাস c ইকুয়াল টু cos 30, তো মানে বেরিয়ে যাবে। শুধু কি math.h টা ইনক্লুড করতে হবে। তো বিল্ড ইন ফাংশন আমরা বুঝতেই পারছি যে কেন আমরা ইউজ করে থাকি, এটা প্রোগ্রাম সাইজটা ছোট হয়ে যায়। ওকে, তো কিছু ফাংশন রয়েছে যেগুলো দিয়ে আমরা প্রোগ্রাম সাইজকে ছোট করতে পারি, আমরা সেইগুলোকে ইমপ্লিমেন্ট করব না। তো এতে কি অ্যাডভান্টেজ রয়েছে না প্রোগ্রাম সাইজটা খুব ছোট হয়ে যাবে। ওকে, কি কি কাজে এইগুলো লাগে সেইগুলো বলা রয়েছে যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, গ্রাফিক্সের ক্যালকুলেশন রয়েছে, স্ট্রিংয়ের ক্যালকুলেশন রয়েছে। ধরো আমি বললাম যে একটা নাম হচ্ছে, ধরো এরকম বললাম যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বলে সব ছোট হাতে লেখা আছে, আমি সবগুলো ক্যাপিটালে প্রিন্ট করতে চাইবো, তার জন্য string string.h, তো এই ফাংশনটা ইউজ করব। তো এই যে লেখাটা আছে স্মল লেখা সেটা ক্যাপিটালে হয়ে যাবে। তো স্ট্রিং হ্যান্ডেল করার জন্য বা গ্রাফিক্স তৈরি করার জন্য ওকে graphics.h বলে একটা রয়েছে, মেমোরি অ্যালোকেশন stdlib.h। ওকে, তো এইগুলো বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, যেই ফাংশনগুলো করতে গেলে স্পেসিফিক কিছু বিল্ড ইন ফাংশন আমরা ইউজ করতে পারি। সেই কিছু স্পেসিফিক বিল্ড ইন ফাংশন কিছু সি লাইব্রেরির মধ্যে রয়েছে, সেই সি লাইব্রেরিগুলো সম্পর্কে জানতে হবে, তাহলে বিল্ড ইন ফাংশনগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে যে সি লাইব্রেরি আর তার হচ্ছে বিল্ড ইন ফাংশন কি কি। তো আমরা এগুলো দেখেছি। stdio.h এর মধ্যে কি কি রয়েছে না printf রয়েছে, scanf রয়েছে, getS মানে গেট স্ট্রিং, গেট ক্যারেক্টার, putc মানে পুট ক্যারেক্টার, পুট কেয়ার মানে পুট ক্যারেক্টার, fopen মানে ফাইল ওপেন, ফাইল ক্লোজ। এই ফাংশনগুলো রয়েছে কি stdio.h এর মধ্যে, মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ওকে, এই conio.h আর কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল এর মধ্যে getch, getch, ক্লিয়ার স্ক্রিন এই সবগুলো রয়েছে হচ্ছে conio.h এর মধ্যে।
ম্যাথের মধ্যে রয়েছে কি না পাও রয়েছে, স্কোয়ার রুট রয়েছে, অ্যাবসলিউট ভ্যালু এবিএস, তারপর একটা এফ এবিএস বলেও রয়েছে, একটা এফ এবিএস বলেও রয়েছে, ইএক্সপি এক্সপোনেন্ট বের করা, সাইন কস ট্যান, এ কস হচ্ছে কস ইনভার্স, এ সাইন সাইন ইনভার্স, এ ট্যান ট্যান ইনভার্স, লগ এ লগ, এইগুলো রয়েছে, এইগুলো ম্যাথ ডট ইজের মধ্যে। সি টাইপ ডট ইজ, এই যে টু আপার টু লোয়ার, মানে যদি আমি আপার কেস করতে চাই, আমি যদি লোয়ার কেস করতে চাই, বা ইজ আলফা, এইগুলোর জন্য কিন্তু আমরা সি টাইপ ডট ইজ ইউজ করতে পারি। stdlib এটার জন্য এই যে র্যান্ডম ফাংশন, এক্সিট বলে যে ফাংশন, এইগুলোর জন্য যে কোনো জায়গায় আমি প্রোগ্রামকে এক্সিট করে দিতে পারি, তো এক্সিট বলে ফাংশন ইউজ করতে পারি। তার জন্য কি এই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে, stdlib মানে স্ট্যান্ডার্ড লাইব্রেরি। ওকে, স্ট্রিং ডট এইজের জন্য strlen স্ট্রিং লেন্থ বের করার জন্য, স্ট্রিং কপি একটা স্ট্রিংকে আর একটা স্ট্রিংয়ে কপি করার জন্য, স্ট্রিং কম্পেয়ার দুটো স্ট্রিং সমান কিনা চেক করার জন্য, স্ট্রিং রিভার্স একটা স্ট্রিংকে উল্টে দেওয়ার জন্য, স্ট্রিং রিভার্স, এইসব ফাংশনগুলো রয়েছে স্ট্রিং ডট এইজের মধ্যে। ওকে, তো এইগুলো হচ্ছে তোমার সি লাইব্রেরি এবং তার কিছু বিল্ড ইন ফাংশন এখানে দেখানো রয়েছে, যেইগুলো আমরা এই ফাংশনগুলো ইউজ করতে পারি যদি আমরা হ্যাজ ইনক্লুড বলে এই হেডার ফাইলগুলোকে ইনক্লুড করি, তাহলে এই ফাংশনগুলো ইউজ করতে পারবো। এই সব ফাংশনগুলোকে আমরা বিল্ড ইন ফাংশন বলছি। এইগুলো অলরেডি তৈরি করা রয়েছে, তোমাকে তৈরি করতে হবে না, এইগুলো প্রোগ্রাম সাইজ ছোট করবে। ওকে, এরপর হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন ইন সি। এবার ইউজাররা যদি তৈরি করে ফাংশন, যে কিছু প্রোগ্রাম রয়েছে অলরেডি যেগুলো তৈরি করা রয়েছে, কিন্তু কিছু অনেক প্রোগ্রাম রয়েছে যেটা তৈরি করা নেই। যেমন হচ্ছে আমি বললাম যে দুটো নাম্বারে যোগ করব, বা দুটো ম্যাট্রিক্সে যোগ করব, বা একটা ইন্টিগ্রেশন বের করব, একটা ডেরিভেটিভ বের করব, সেটা কি করে বের করব? তার জন্য কিন্তু ফাংশন বিল্ড ইন ফাংশন নেই। তো তুমি কি করবে, সেই বিল্ড ইন ফাংশনগুলো তৈরি করতে পারো। ওকে, তো তার জন্য জানতে হবে কি ইউজার ডিফাইন ফাংশন ইন সি। ইউজাররা ডিফাইন করবে, যারা প্রোগ্রামার যারা লিখছে প্রোগ্রামটা তারা তৈরি করবে, নতুন ফাংশন তৈরি করবে এরা। ওকে, তো সেটা কি করে করব? ওকে, তো ইউজার ডিফাইন্ড ফাংশন আগে কি জেনে নাও, যে ইউজার ডিফাইন্ড ফাংশন আর ক্রিয়েটেড বাই ইউজার বা প্রোগ্রামার টু স্যাটিসফাই দেয়ার ওন রিকোয়ারমেন্ট। নিজেদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। ওকে, কিছু তো রিকোয়ারমেন্ট যেগুলো অলরেডি কমন রিকোয়ারমেন্ট, সেইগুলো তো অলরেডি তৈরি করা রয়েছে বিল্ড ইন ফাংশনে, কিন্তু কিছু কিছু স্পেসিফিক জিনিস রয়েছে, রিকোয়ারমেন্ট রয়েছে, যেগুলো তৈরি করা নেই, সেইগুলো তোমাকে তৈরি করতে হবে। অ্যান্ড নট ইমপ্লিমেন্টেড ইন এনি লাইব্রেরি, কোনো লাইব্রেরিতে ইমপ্লিমেন্ট করা নেই, তো সেইগুলোকে তোমাকে তৈরি করতে হবে। তো সেইগুলো তৈরি করতে গেলে আমরা কি করব? ওকে, যেমন ধরো আমি বললাম যে ওকে এরকম 2 3 4 5 আর হচ্ছে 6 7 9 2, এই হচ্ছে দুটো ম্যাট্রিক্স রয়েছে, এইটা এ বলে একটা ম্যাট্রিক্স, এটা বি বলে একটা ম্যাট্রিক্স। আমি চাইছি এ আর বি এর দুটো যোগ করে দেখাতে হবে। তো এর জন্য কি এরকম এমএটি ম্যাট এডিডি ম্যাট অ্যাড বলে এরকম কি ফাংশন আছে যে এ কমা বি দিয়ে দেবো আর এ আর বি যোগ হয়ে যাবে? নেই। ওকে, তো ম্যাট্রিক্সের যোগ করার জন্য এরকম কোনো ফাংশন নেই, এইটা তুমি তৈরি করবে। তো তৈরি করতে গেলে ইউজার ডিফাইন্ড ফাংশন কি করে তৈরি করব সেটা জানতে হবে। ওকে, তো সেটা দেখাবো ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে তৈরি করতে হবে। ওকে, তো ইমপ্লিমেন্টেশন করতে গেলে এই তিনটে জিনিস মনে রাখতে হবে ফাংশনের। প্রথমে ডিক্লারেশন করব ফাংশনটা, তারপরে ফাংশনটা কল করব, আর ফাংশনটার ডেফিনেশন লিখব। ওকে, এই তিনটে জিনিস মনে রাখতে হবে। তো ডিক্লারেশন অফ দ্য ফাংশন অনলি দ্য প্রোটোটাইপ ইজ মেনশন এখানে। হ্যাঁ, ডিক্লারেশন অফ দ্য ফাংশন মানে আগে ডিক্লেয়ার করতে হবে যে এরকম ধরনের আমার ফাংশন কিন্তু হতে চলেছে। যেমন ধরো দুটো নাম্বারে যোগ করব, তো দুটো নাম্বারে যোগ করতে গেলে কি লিখবো? দুটো নাম্বার কি কি হতে পারে না, ফ্লোট হতে পারে দুটো নাম্বার, ওকে, বা ইন্টিজার হতে পারে। আমি বললাম দুটো নাম্বার হচ্ছে ইন্টিজার হবে, তাহলে আমি লিখলাম ইন্ট কমা ইন্ট, মানে দুটো নাম্বার নেবে। ওকে, সেই ফাংশনটার নাম ইউজার ডিফাইন, যেহেতু ইউজাররা ডিফাইন করবে কিরকম নাম হবে। তো আমরা জানি যে ভেরিয়েবল নেম কিরকম হয়, তো এখানেও সেম নেম, ফাংশন নেম যেরকম ভেরিয়েবল নেমও সেরকম, তো এর একটা নাম দিতে হবে। আমি বললাম যে এডিডি অ্যাড বলে নামটা। ওকে, তাহলে অ্যাড বলে একটা ফাংশন, যে কি করবে দুটো ভ্যালু নেবে, কি টাইপের না ইন্টিজার টাইপের। ওকে, আর দুটো ভ্যালু যোগ করে কি টাইপের ভ্যালু রিটার্ন করবে না, দুটো ইন্টিজার ভ্যালুকে যোগ করলে তো ইন্টিজার ভ্যালুই রিটার্ন হয়, তাই না? তো রিটার্নটা হবে কি না আইএনট ইন্ট। ওকে, এটা হচ্ছে সেমিকোলন দিতে হবে। ওকে, তো এইটাকে আমরা বলছি প্রোটোটাইপ অফ দ্য ফাংশন, এটাকে আমরা বলছি প্রোটোটাইপ অফ দ্য ফাংশন। তাহলে ফাংশনটা কি না, ফাংশনের নেম হচ্ছে অ্যাড, ফাংশন যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে ইন্ট, আর ফাংশন হচ্ছে দুটো ভ্যালু নেবে, সেই দুটো ভ্যালু কি কি না ইন্ট ইন্ট। তো এইটাকে আমরা বলছি ডিক্লারেশন অফ ফাংশন। ফাংশনের ডিক্লারেশন করতে হবে, যখনই ফাংশনকে ইউজ করব তখন ফাংশনটাকে আগে ডিক্লেয়ার করতে হবে। তো প্রোগ্রামের প্রথমেই মেনের ওপরে আমরা যে মেন বলে যে প্রোগ্রাম লিখি, এমএআইএন মেন বলে যে প্রোগ্রামটা লিখি,
ওকে, তো মেন প্রোগ্রামের এই ওপরেতে এই লাইনটা লিখতে হবে। ওকে ওকে হলো, তাহলে ডিক্লারেশন বোঝা গেল যে ফাংশনটা কি রকম হতে চলেছে। ওকে, এখানে এ বি সি ডি এইসব কিছু ইউজ করবো না, ইন্ট এ ইন্ট বি এইসব ইউজ করবো না। এবার কলিং ফাংশন, ফাংশন কলিং হয় কোথা থেকে, না মেন ফাংশন থেকে। ওকে, তো মেন ফাংশন থেকে আমি কল করলাম এরকম ধরনের, ধরো লিখলাম সি ইকুয়াল টু এ ডিডি অ্যাড 5,6। ওকে, এরকম লিখলাম। তো এই 5 আর 6 কি, 5 আর 6 হচ্ছে ইন্টিজার ভ্যালু, এই দুটো যোগ করবে, যোগ করে সিতে রিটার্ন করবে, তাহলে সি এর ভ্যালুটা 11 আসবে। কিন্তু 11 আসবে না, এখনো অ্যাডটা তো তৈরি করিনি। তো এইটাকে আমরা বলছি, এই জিনিসটাকে আমরা বলছি কি কলিং। ফাংশন হচ্ছে কলিং, তো এটা হচ্ছে কলিং ফাংশন, যে কল করবো মেন প্রোগ্রাম থেকে। তো যেখানে কি অ্যাকচুয়াল ভ্যালু দেবো, এই যে 5 আর 6 অ্যাকচুয়াল ভ্যালু দিচ্ছে, এখানে কোনো ইন্ট ফিন্ট এইসব লিখবো না, বা এ আর কমা বি লিখবো, এর অ্যাকচুয়াল ম্যান বি এর অ্যাকচুয়াল ম্যান বোঝাবে। ওকে, তো এটা হচ্ছে কি কলিং ফাংশন। আর 3 নম্বরে যেটা আছে ডেফিনেশন অফ ফাংশন, এটা যে কি কাজ করবে তার ডেফিনেশনটা এই জায়গাতে লিখবো, মানে মেনের বাইরে। তাহলে মেনের বাইরে দুটো জিনিস হবে, একটা ডিক্লারেশন একদম মেনের উপরে হবে, আর একদম নিচেতে হচ্ছে এই ডেফিনেশন অফ ফাংশন, এই মেনের একদম নিচে হবে, নিচে লিখবো। আর কলিং যে ফাংশন সেটা মেনের ভেতরে লিখবো। তো এই যে নিচে কি লিখবো, না নিচে লিখবো এইটা যা লেখা আছে সেরকম ধরনের, উপরে যে ডিক্লারেশন সেটা সেরকম ধরনেরই হবে। ইন্ট এ ডিডি অ্যাড ইন্ট এ কমা ইন্ট বি। ওকে, তার মানে এখান দিয়ে যে কল করেছিলাম এই 5 ভ্যালুটা কোথায় কপি হবে, এতে কপি হবে। এই 6 এর যে ভ্যালু সেটা কোথায় কপি হবে, বিতে কপি হবে। আর এই জায়গাতে কি করব, আমি একটা প্রোগ্রাম লিখবো, সেটা কি না ইন্ট সি, আর সি ইকুয়াল টু এ প্লাস বি। দেখো এখানে সি বলে একটা জায়গা তৈরি করেছি, সেই জায়গাতে এ আর বি, এর মান 5, বি এর মান 6, সেই দুটো যোগ হয়ে এখানে হবে কত না 11 হবে। ওকে, 11 হবে। তাহলে সি এর মান 11, সেটাকে কি করব, আর ই টি ইউ আর এন রিটার্ন সি, সিটাকে রিটার্ন করব। তাহলে 11টা রিটার্ন হবে কোথায়, না এখান থেকে রিটার্ন হবে এই জায়গাতে। তো এখানে সি এর মানটা হবে 11। ওকে, তো দেখা গেল যে এইভাবেই কিন্তু আমরা প্রোগ্রাম তৈরি করতে পারি। তাহলে ইমপ্লিমেন্টেশনে কি রয়েছে, না 3টে পার্ট রয়েছে। একটা হচ্ছে ডিক্লারেশন। ওকে, তো 3টে পার্ট রয়েছে। একটা হচ্ছে ডিক্লারেশন, দেখো এই যে হচ্ছে ডিক্লারেশন হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে ডিক্লারেশনের পার্ট, যেখানে ফাংশনটা কিরকম দেখতে হয়। এবার দেখতে হয় কি না কটা প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটারের টাইপ কি কি, ফাংশনের নাম কি, আর রিটার্ন টাইপ কি, এই কটা জিনিসই হচ্ছে ডিক্লারেশন বোঝায়। ওকে, দ্বিতীয় যেটা আছে কল করব, যে ফাংশনটা কল করব মেন প্রোগ্রাম দিয়ে, সেখানে অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে কল করব। যখন এটা কল করবে এটা কোথায় আসবে, না এই ডেফিনেশনে আসবে। এই ডেফিনেশনে যেখানে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, আমি যদি এখানটা বিয়োগ করে দিই, এখানটা মাইনাস করে দিই, এখানে লিখেছি এ ডিডি অ্যাড 5,6, কিন্তু এটা বিয়োগ হবে, -1 আনসার দেবে। কারণ কি না যেখানে ডেফিনেশন রয়েছে, ফাংশনের ডেফিনেশন, সেই জায়গাতে মাইনাস করা রয়েছে, সেখানে তাহলে বিয়োগই আসবে। ওকে, বিয়োগই হবে। ওকে, তো এইটা হচ্ছে তোমার ডেফিনেশন সেকশন। তো এইভাবে কিন্তু আমরা ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তো যে কোনো ফাংশনকে আমরা এইভাবে ইমপ্লিমেন্ট করব। তো ফাংশনের ডিক্লারেশন দেখো, রিটার্ন টাইপ যেটা লিখেছিলাম, কি লিখেছিলাম, ইন্ট। ওকে, এটা হচ্ছে কি সিনট্যাক্সটা দেখো কিরকম, রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট, ফাংশন নেম কি লিখেছিলাম, এডিডি অ্যাড, আর এইগুলো হচ্ছে প্যারামিটার। তো আমি লিখেছিলাম প্যারামিটার টাইপ ইন্ট কমা আইএনটি, ইন্ট। তো প্যারামিটার টাইপ ইন্ট কমা ইন্ট। ওকে, তো এইটা হচ্ছে কি না এইভাবে আমরা ডিক্লারেশন করতে পারবো। যেমন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, এই একটা 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 এক্সাম্পল দেওয়া রয়েছে। দেখো এর হচ্ছে রিটার্ন টাইপ ইন্ট দিয়েছি, এর রিটার্ন টাইপ ভয়েড দিয়েছি, এর ইন্ট দিয়েছি, এর ভয়েড দিয়েছি। এখানে দেখো দুটো ভ্যালু নিচ্ছে ইন্ট আর ইন্ট, এ দুটো ভ্যালু নিচ্ছে ইন্ট আর ইন্ট, এ কোনো ভ্যালুই নেয় না, এও কোনো ভ্যালু নেয় না। তার মানে ফাংশন কি কোনো ভ্যালু নিতেও পারে, নাও নিতে পারে। কোনো ভ্যালু দেখো এখানে ভয়েড লেখা আছে, কোনো ভ্যালু রিটার্ন করতেও পারে, নাও করতে পারে। ভয়েড মানে ব্ল্যাঙ্ক রিটার্ন করবে। তো আমি যে কোনোভাবে কিন্তু প্রোগ্রাম করতে পারি, যে দুটো ভ্যালুকে নিয়ে কাজ করবে, রিটার্নও করবে, কোনো দুটো ভ্যালুকে নেবে সেখানেই প্রিন্ট করে দেবে, কোনো ভ্যালু রিটার্ন করবে না, ভয়েড রয়েছে। আবার এরকম যে ফাংশনের মধ্যেই ভ্যালু নেবে, সেখান থেকে ভ্যালুটা রিটার্ন করবে। আবার এরকম হতে পারে ফাংশন কোনো ভ্যালু মানে ফাংশনের মধ্যেই ভ্যালু নেবে এবং সেখানেই প্রিন্ট করে দেবে। এইভাবেও কিন্তু আমরা ফাংশন করতে পারি। এইভাবে এত ধরনের কিন্তু ডিক্লারেশন আমরা ইউজ করতে পারি। মানে কোনো ফাংশন কি করতে পারে, দুটো ভ্যালু নিতে পারে, নিয়ে যোগ করে রিটার্ন করতে পারে। আবার ফাংশন এরকমও হতে পারে যে দুটো ভ্যালু নিলাম, সেখানেই যোগটা করে প্রিন্ট করে দিলাম, ওখানে রিটার্ন করলাম না, তাহলে লিখবো কি রিটার্ন টাইপটা ভয়েড লিখবো। আবার কোনো প্রোগ্রাম এরকম হলো যে প্রোগ্রামের মধ্যেই ফাংশনের মধ্যেই ভ্যালু কিবোর্ড থেকে নিলাম,
তারপরে ভ্যালুটা রিটার্ন করলাম বাইরেতে, এরকম হতে পারে। আবার এরকম হতে পারে যে প্রোগ্রামের মধ্যেই ভ্যালু নিলাম কিবোর্ড থেকে, সেখানেই প্রিন্ট করে দিলাম, তাহলে কি হচ্ছে না কোনো ভ্যালু নেবেও না আর কোনো ভ্যালু রিটার্নও করবে না, এরকম ভাবেও হতে পারে ফাংশন। ওকে, দেখাবো আমি এক্সাম্পল। আর ফাংশন কল করছে কিভাবে না, এইভাবে যদি এইরকম যদি ডিক্লারেশন হয় ফাংশন কলিং এইভাবে হবে, এ আর বি দুটো ভ্যালুকে দিয়ে কল করেছি। যদি ফাংশন এইভাবে করা হয় তাহলে আমাকে রিটার্ন টাইপটা নেই, তাহলে অ্যাড a, b এইভাবে আমাকে কলিং করতে হবে। যদি ইন্ট অ্যাড এইরকম হয় তাহলে সি ইকুয়াল টু লিখতে হবে, কারণ হচ্ছে রিটার্ন করবে, তো রিটার্ন করবে সি এর মধ্যে ভ্যালুটা থাকবে, তো সি ইকুয়াল টু অ্যাড বলে কোনো ভ্যালু পাস করছি না, কারণ এর কোনো ভ্যালু পাস করার জায়গা রাখিনি। ওকে, তারপরে কি কোনো ভ্যালু রিটার্নও করছে না আর কোনো ভ্যালু বাইরে থেকে নিচ্ছেও না, তাহলে সেই সময় আমি শুধু অ্যাড বলে কল করব। তো বিভিন্ন ডিক্লারেশনের জন্য বিভিন্ন কলিং দেখানো রয়েছে এখানে। ওকে, তো বিভিন্ন ডিক্লারেশনের জন্য বিভিন্ন কলিং, তাহলে ডিক্লারেশন যেমন হবে কলিং সেইগুলো হবে। ওকে, এইগুলোকে আমরা প্যারামিটার বলে থাকি বা আর্গুমেন্ট বলে থাকি, ফাংশন আর্গুমেন্ট। ওকে, তো ফাংশন প্যারামিটার বলে থাকি, প্যারামিটার অথবা আর্গুমেন্টস বলে থাকি এইগুলো। ওকে, আচ্ছা, ফাংশন কলিং গেল। এবার ফাংশনের ডেফিনেশন কি হবে না, ফাংশনের ডেফিনেশন দেখো দুটো ভ্যালুকে নিয়েছি, এক্স আর ওয়াই এর মধ্যে স্টোর রয়েছে, এক্স আর ওয়াই যোগ করলো, করে রিটার্ন করে দিলাম, ইন্ট রিটার্ন করতে বলেছে। এইটার ক্ষেত্রে রয়েছে কি ভয়েড, তাহলে এক্স আর ওয়াই এই দুটো তৈরি করলাম, সি এর মধ্যে রেজাল্ট আছে সেটাকে প্রিন্ট করে দিলাম, তাহলে কি রিটার্ন করছে না এখানে সরি, যেহেতু ভয়েড লেখা রয়েছে সেজন্য কি কোনো ভ্যালু রিটার্ন করছে না, এখানেই প্রিন্ট করে দিচ্ছি। আবার এর ক্ষেত্রে দেখো কোনো ভ্যালু কি করছি না, বাইরে থেকে নিচ্ছি না, তাহলে ভেতরেই নেবো, স্ক্যানএপ করে দুটো ভ্যালুকে নিয়ে নিয়েছি, এক্স আর ওয়াই, সেই দুটো ভ্যালুকে যোগ করেছি, করে ভ্যালুটা রিটার্ন করছি, কারণ এখানে ইন্ট বলে রয়েছে, রিটার্ন বলে রয়েছে, সেই জন্য রিটার্ন করছি। আবার এর ক্ষেত্রে দেখো ভয়েড রয়েছে আর এটা মানে কোনো ভ্যালু নেবেও না, কোনো ভ্যালু রিটার্নও করবে না, তাহলে কোনো ভ্যালু নেবে না যেহেতু, তাহলে স্ক্যানএপ করে আমাকে কিবোর্ড থেকে এখানেই নিতে হবে, এখানেই ক্যালকুলেশন হবে, এখানেই প্রিন্ট করে দেবো। ওকে, তো এইভাবে করতে পারি। তো এত ধরনের কি ফাংশনের ডেফিনিশন রয়েছে, যেমন কলিং, যেমন ডিক্লারেশন হবে তেমন ভাবে তোমার কলিং হবে, তেমন ভাবে তোমার ডেফিনিশন হবে। আমি সবগুলো ফাংশনেরই কিন্তু নেম এডিডি অ্যাড, কিন্তু তাদের ডেফিনিশন কিন্তু ডিফারেন্ট ডেফিনিশনের জন্য কলিংও ডিফারেন্স হচ্ছে, কলিং ডিফারেন্সের জন্য তোমার ডিক্লারেশনও কিন্তু ডিফারেন্স হচ্ছে। তো ডিক্লারেশন যা হবে কলিংও তাই হবে, ডেফিনেশনও তাই হবে, একই ধরনের স্ট্রাকচার হয়ে যাবে। ফাংশন নেম একই থাকবে কিন্তু ডিফারেন্ট প্যারামিটার, ডিফারেন্ট টাইপের প্যারামিটার, ডিফারেন্ট রিটার্ন টাইপের ভ্যালু, তার উপর ডিপেন্ড করে কিন্তু ফাংশনগুলো ডিফারেন্ট হয়ে থাকে। ওকে, আচ্ছা, তো এক্সাম্পল একটা দেয়া রয়েছে এখানে, যে একটা এক্সাম্পল রয়েছে, দেখো এই একটা ডিক্লেয়ার করেছি ফাংশন। ওকে, ইন্ট অ্যাড ইন্ট কমা ইন্ট, এই ফাংশনটা দেখে তোমাদের কি মনে হয় যে দুটো ইন্টিজার ভ্যালু নিতে চায় আর যোগ করে ভ্যালু রিটার্ন করতে চায়, তাই না? তো এরকম ধরনের দেখো আমি করেছি কি না, এক্স আর ওয়াই দুটো ভ্যালু এসছে, সেই দুটো ভ্যালু যোগ করে রিটার্ন করে দিচ্ছি, ইন্ট রিটার্ন করে দিচ্ছে। আর আমি অ্যাকচুয়াল প্রোগ্রামে কি লিখে রেখেছি, ইন্ট সি ইকুয়াল টু অ্যাড, এখানে ধরো এ আর বি এর জায়গায় আমি লিখবো 5 আর 6। ওকে, তাহলে 5 আর 6 কি করবে, এই 5টা এক্সে আসবে, 6টা ওয়াই আসবে, এই দুটো যোগ হবে 5 আর 6 11, সেই 11টা রিটার্ন করবে কোথায় না সিতে, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 11। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ফাংশনকে ডিক্লারেশন, এই যে ফাংশন ডিক্লারেশন লেখা আছে এইভাবে মেনের উপরে লিখবো, ফাংশন কলিং হচ্ছে মেনের ভেতরে লিখবো, আর ফাংশন ডেফিনেশন হচ্ছে এই মেনের বাইরেতে লিখবো। তো এই তিনটে পার্ট অবশ্যই লিখতে হবে, তবেই কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশন কাজ করবে। ওকে, এরপর আসি লোকাল ভেরিয়েবল ভার্সেস গ্লোবাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল ভার্সেস গ্লোবাল ভেরিয়েবল কি না, দেখো এই যে ফাংশনটা আমি তৈরি করেছি, ধরো এখানটা একটা ফাংশন যে তৈরি করেছি এই জায়গাটা, ওকে, এই জায়গাটায় যদি আমি এখানটা ইন্ট সি বলে লিখতাম, তাহলে এই জায়গায় কি হচ্ছে, সি হচ্ছে লোকাল। এখানে এখানে যেমন সি বলে ডিক্লেয়ার করেছি, তাহলে সি হচ্ছে এই জায়গাটায় ভ্যালিডিটি রয়েছে, এই জায়গাতে সি কে ইউজ করতে পারবো না। এখানে যদি ইন্ট সি করি তবেই ইউজ করতে পারবো, এই সিটা কিন্তু এখানে ইউজ করা যাবে, এখানে ইউজ করা যাবে তা নয়। সি এইটা হচ্ছে লোকাল, এখানের সি হচ্ছে এই জায়গায় লোকাল। আমি যদি মেনের বাইরেতে যদি লিখতাম ইন্ট সি, তাহলে সি এখানে ইউজ করতে পারতাম, এখানে ইউজ করতে পারতাম।
ওকে, তো সেই কনসেপ্টের ডিফারেন্সটা বোঝানোর জন্যই এখানে রয়েছে লোকাল ভার্সেস গ্লোবাল ভেরিয়েবল। তো দেখো লোকাল ভেরিয়েবল কি বলছে না, অ্যাক্সেসড অ্যান্ড মডিফাইড উইথিন দ্য ব্লক, যে ব্লকে ডিক্লেয়ার করা হয়েছে সেখানেই অ্যাক্সেস করা যাবে, সেখানেই মডিফাই করা যাবে সেই ব্লকের মধ্যে। ধরো কোনো একটা জায়গায় আমি লিখলাম এডিডি অ্যাড বলে একটা ফাংশন তৈরি করলাম, ওকে, ভিওআইডি ভয়েড বলে এটা একটা ফাংশন। তো এখানে আমি লিখেছি ইন্ট এ কমা বি কমা সি এরম লিখেছি। আমি এখানে এর মান 5 দিতে পারি, বি এর মান 6 দিতে পারি, আবার এর মান 10 দিতে পারি, দিতেই পারি, নো প্রবলেম। এখানে আমি এটাকে ডিক্লেয়ার করেছি যখন, এখানেই আমি মডিফিকেশন করব ভ্যালুটাকে, এখানেই আমি এর ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো। তো এর ভ্যালুটা অ্যাক্সেস হবে, মডিফাই হবে যেখানে ডিক্লেয়ার করেছি, তো এটা হচ্ছে লোকাল। কিন্তু যদি আমি এটাকে গ্লোবাল করতাম, মেনের বাইরে যদি ডিক্লেয়ার করতাম, তাহলে এখানে আর ডিক্লেয়ার করার দরকার নয়, গ্লোবালি আমি অ্যাক্সেস করতে পারতাম। আমি ভয়েড অ্যাড যে ফাংশন রয়েছে এখানেও আমি মডিফাই করতে পারতাম, আবার ভয়েড সাব বলে যদি কোনো একটা ফাংশন থাকে সেখানেও কিন্তু আমি a = 5 বা a = 15 আমি লিখতে পারতাম, মডিফাই করতে পারতাম। তো সেইটা হয়ে যেত গ্লোবাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল মানে যেখানে ডিক্লেয়ার করব সেখানেই অ্যাক্সেস করতে পারবো, মডিফাই করতে পারবো একটা ব্লকের মধ্যে। আর গ্লোবাল ভেরিয়েবল হবে কি না, অ্যাক্সেস অ্যান্ড মডিফাই বাই এনি হোয়ার ইন দ্য প্রোগ্রাম, এনি হোয়ার ইন দ্য প্রোগ্রাম। তো প্রোগ্রামের মধ্যে, বিশাল বড় প্রোগ্রামের মধ্যে কোথাও এখানে একটা ফাংশন আছে, এখানে একটা ফাংশন আছে, এখানে একটা ফাংশন আছে, সব জায়গা থেকেই আমি অ্যাক্সেস করতে পারবো, সব জায়গাতে মডিফাই করতে পারবো, সেই ভেরিয়েবলটাকে আমরা গ্লোবাল ভেরিয়েবল বলছি। আর গ্লোবাল ভেরিয়েবল আমি বলেছিলাম যে মেনের বাইরে যদি ডিক্লেয়ার করে থাকি তাহলে গ্লোবাল ভেরিয়েবল হবে। আর কোনো ভেরিয়েবলের আগে EXTERN, ওকে, এইটা যদি লিখে দিই ইন্ট এ, তাহলে কি হয়ে যাবে না, এটা গ্লোবাল হয়ে যাবে। ওকে, এক্সটার্ন যদি লিখে দিই। ওকে, আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। ধরো লেখা আছে ইন্ট i = 10, ইন্ট i = 10। তো এখানে এইটা কি গ্লোবাল ভেরিয়েবল না লোকাল ভেরিয়েবল? আইটা এখানে গ্লোবাল ভেরিয়েবল না লোকাল ভেরিয়েবল, কে বলবে? এটা গ্লোবাল। ইয়েস। আর এই আইটা কি, এখানে যে আইটা দেওয়া রয়েছে ইন্ট i, এটা কি লোকাল না গ্লোবাল? এটা লোকাল। ইয়েস, এটা লোকাল। তো এখানে যে আইটা রয়েছে এটা হচ্ছে আইটা হচ্ছে লোকাল, আর এখানে যে আইটা হচ্ছে গ্লোবাল। এই আইটা কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারবে। তাহলে সবাই অ্যাক্সেস করতে গেলে কি অ্যাক্সেস করবে? 10 অ্যাক্সেস করবে। কিন্তু যদি এই ব্লকের মধ্যে আইটা অ্যাক্সেস করতে চায় তাহলে কি হচ্ছে 20 অ্যাক্সেস করবে। তাহলে এইটার আমার আউটপুট কি হবে? এটার আমার আউটপুট হবে, এখানে কি আউটপুট আসবে? আয়ের মানটা কি হতে পারে? 20। কারণ লোকালটাকে আগে এ করে। ইয়েস, আগে লোকালটাকে দেখবে। আগে লোকাল ভ্যালু কি আছে না 20। তাহলে 20 আগে, সেই 20 ভ্যালুটা আগে এখানে ডিসপ্লে করবে। এরপর কি করেছি, ফাংশন কল করেছি, এফ বলে একটা ফাংশন কল করেছি। তাহলে এই ফাংশনটাকে কল করবে, এই ফাংশনের মধ্যে আইটাকে ডিসপ্লে করবে। তো এখানে এই যে আই এখানে যে ইউজ করেছি এটা একটা ব্লক, তো এই একটা ব্লক। এখানে কিন্তু কোনো ইন্ট আই বলে আমি এখানে ইউজ করিনি, এখানে কোনো ইন্ট আই বলে নেই। তাহলে এই আইটা মানে কি, এই লোকালটা না এই গ্লোবালটা? এখানে যে আইটা, এই আইটা কি এই লোকাল আইটা না এই গ্লোবাল আইটা? ইয়েস, গ্লোবাল। সব জায়গায় অ্যাক্সেস হবে গ্লোবাল। তাহলে এখানে যে এইটা যখন প্রিন্ট করবে তখন কি প্রিন্ট করবে? 10। ইয়েস, তো 20 আর 10 আউটপুট আসছে, কারণ এখানে আইটা হচ্ছে 20 লোকাল বলে। আর এখানে যখনই আমি একটা ফাংশন কল করে এই জায়গাটা রান করছি, তো তখন কি এই আইটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে না 10 প্রিন্ট করবে। তো আউটপুট এখানে দেয়া রয়েছে 20 এবং 10 আউটপুট আসবে। ওকে, তো তোমাদের এরকম ধরনের একটা প্রোগ্রাম পড়েছিল, উলুবেড়িয়া কলেজে বোধহয় প্রোগ্রামটা পড়েছিল। তো এরকম ধরনের তোমাদের যদি ফাইনালে পরীক্ষা আসে তাহলে লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবলের কোনো ডিস্টার্ব হওয়ার সমস্যা নেই তোমাদের। ওকে, এটা একটু দেখে নেবে। ওকে, তো এখানে বলো তো এর আউটপুটটা কি হতে পারে? এখানে লেখা রয়েছে দেখো এক্সটার্ন, এটা এক্স্যাক্ট এরকম ধরনের কিন্তু উলুবেড়িয়া কলেজের আউটপুটটা পড়েছিল। ওকে, লেখা আছে এক্সটার্ন ইন্ট x = 20। তাহলে এক্সটা লোকাল না গ্লোবাল? এটা কিন্তু ব্লকের মধ্যেই রয়েছে, কিন্তু এক্সটা লোকাল না গ্লোবাল? গ্লোবাল। কেন না, এক্সটার্ন বলে যোগ করে রেখেছি, তাহলে এটা গ্লোবাল। তাহলে এখানেও 20 ডিসপ্লে করবে, আর এই ডিসপ্লে মানে এই জায়গাতে কল করবে, এইটা রান করবে, তো এখানেও কি 20 ডিসপ্লে করবে। তাহলে আউটপুট কি পাবো? এখানে 20 পাবো আউটপুট। ওকে, আচ্ছা, এরপর আসছি রিকার্সিভ ফাংশন। তো তোমাদের আগের ইয়ারে একটা রিকার্সিভ ফাংশন দিয়ে কোশ্চেন আসছিল। রিকার্সিভ ফাংশন কি না, রিকার্সিভ ফাংশন হচ্ছে কোনো একটা ফাংশন যখন নিজেকেই কল করবে। ওকে, রিকার্সিভ ফাংশন মানে when a function call itself, একটা ফাংশন নিজেকেই কল করছে। আমরা কি দেখছিলাম যে এরকম ধরনের মেন বলে একটা ফাংশন রয়েছে, তাতে কি f(x) বলে যখনই দিচ্ছি তখন f(x) বলে একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনটা এখান থেকে গিয়ে কাজ করছে, এইটা রান করছে, তাই না?
কিন্তু যদি এখানটা এরকম হতো এই এফ এর জায়গায় আমি যদি মেন লিখতাম তাহলে মেন নিজেকেই কল করছে, মেন নিজেকেই কল করতে থাকবে, আলাদা করে কোনো একটা ফাংশন নেই, মেন নিজেকেই কল করছে, তাহলে সেইটাকে আমরা বলবো রিকার্সিভ ফাংশন। তাহলে রিকার্সিভ ফাংশন মানে যে নিজেকেই কল করে। ওকে, when a function calls itself that is called recursive function. ওকে, যখন একটা ফাংশন বারবার নিজেকেই রান করতে থাকবে তখন তাকে আমরা বলবো রিকার্সিভ ফাংশন। তো কিরকম দেখতে হয় দেখো এখানে, তো এটা দেখো এখানে রয়েছে কি না লেখা আছে দেখো, when a function call itself is called recursive function, যখন একটা ফাংশন নিজেকেই কল করবে। তো মেন বলে একটা ফাংশন রয়েছে দেখো, এই হচ্ছে ব্লক, আর তাতে লেখা আছে প্রিন্টএফ হাই বলে আবার লেখা আছে মেনকে কল করা হয়েছে। তো এইভাবে কল করা হয়, তাহলে মেনকে কল করছে, তাহলে এটা বারবার রান হবে, তাহলে আউটপুট কি আসবে, হাই কি ইনফাইনাইট টাইম হাই প্রিন্ট করতে থাকবে, তাই না? তো এইটাকে আমরা বলছি কি রিকার্সিভ ফাংশন। যে ফাংশন নিজেকেই কল করে তাহলে সেটাকে আমরা বলছি রিকার্সিভ ফাংশন। তাহলে একটা এক্সাম্পল দিতেই পারবে, তো মেনের ভেতরে প্রিন্টএফ হাই দেবে আর একটা মেন বলে নিজেকেই কল করে দেবে, তাহলে এই নিজেকেই কল করতে থাকবে, দ্যাট ইজ কল্ড রিকার্সিভ ফাংশন। ওকে, তো এইভাবে আমরা লুপ করতে পারি, একটা ফাংশন নিজেকেই কল করলে একটা লুপ তৈরি করতে পারি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে ফ্যাক্টোরিয়াল বের করব, তো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করব, ধরো 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাইছি, তো 5-এর ফ্যাক্টোরিয়াল 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, তো এইটা কি না টোটালটা আমার হচ্ছে কত না 120 হবে। ওকে, 120 আনসার আসবে। তো এটা আমি কি করব না ফ্যাক্টোরিয়াল দিয়ে বের করছি, ফ্যাক্টোরিয়াল মানে রিকার্সিভ দিয়ে করছি। ওকে, তো দেখো এখানে কি করেছি, এই হচ্ছে ফাংশনটা। ওকে, এই হচ্ছে ফাংশন, দেখো লেখা আছে কি ইন্ট এফ আইএনটি ইন্ট এন, তাহলে এন এর মধ্যে কি যাবে না 5 ভ্যালুটা যাবে। ওকে, এন এর মধ্যে 5 ভ্যালুটা যাবে। ওকে, এন এর মান কি 0 0, এই এন কি ইকুয়াল টু 0 না, নয়। যদি এনটা 0 হতো তাহলে রিটার্ন কত কি 1, ইয়েস, 0 এর ফ্যাক্টোরিয়াল কত, 0 এর ফ্যাক্টোরিয়াল কত 1, তাহলে রিটার্ন করতে 1। যেহেতু এন এর মানটা 0 নয় তাহলে এলস পার্টটা রান করবে, তো সেখানে লেখা আছে দেখো রিটার্ন এন গুণিত এফ অফ এন মাইনাস 1। দেখো এফ এই ফাংশন আর এই ফাংশন দেখো একই নেম, তাহলে এ নিজেকেই কল করছে আবার। ওকে, তো নিজেকেই কল করছে, দেখো কিভাবে কাজটা হচ্ছে দেখো। তো এটাকে আমরা বলে থাকি রিকার্সিভ ফাংশন। তো কিভাবে রান করছে দেখো রিকার্সিভ ফাংশনটা। ওকে, তো দেখো, তো এরকম ধরনের একটা স্ট্যাক ইউজ করবে। ওকে, স্ট্যাক ইউজ করবে মানে একটা বালতি ধরো, হ্যাঁ, এবার এখানে লেখা রয়েছে এন এর মান প্রথমে কত দিয়েছি ধরো 5, তাহলে এন এর মান যদি 5 হয় তাহলে 5 এখানে স্টোর হবে, আর এখানে কি চিহ্ন রয়েছে, এটা কি চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন রয়েছে, এখানটা গুণ চিহ্ন লিখে রাখবে। এরপরে এফ অফ এন মাইনাস 1 সে নিজেকে কল করছে, তাহলে এখন এন এর মান কত, তো n মাইনাস 1 মানে 5 মাইনাস 1 কত, তাহলে এখান থেকে যদি কল করি এখন n এর মান কত 4, 4 কি ইকুয়াল টু 0 না, নয়, তাহলে আবার এটা রান করবে, তাহলে এখন n এর মান কত 4, তাহলে 4 এখানে বালতিতে পুট হবে। আবার কি f অফ n মাইনাস 1, n এর মান 4, তাহলে 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, তাহলে এখানে কল করবে, এটা হয়ে যাবে 3, 3 কি ইকুয়াল টু 0 না, আবার এখানে আসবে, তাহলে 3 পুশ হবে, এখানে রয়েছে স্টার, এইভাবে 2 পুশ হবে স্টার, তারপরে 1 পুশ হবে, তারপরে স্টার, তারপরে কি n এর মান 1, তো 1 মাইনাস 1 মানে 0, এর পরের বারে n এর মানটা কি হচ্ছে 0, তাহলে n ইকুয়াল টু 0, রিটার্ন 1। ওকে, তাহলে রিটার্ন 1 মানে 1 রিটার্ন করবে। ওকে, এরপর কি হচ্ছে না এইটা তো রান করছে না, নিজেকেই কল করা, তাহলে বন্ধ হয়ে গেল, তো রিটার্ন 1। তো যখনই রিটার্ন 1 হয়ে যাবে তখন কি হবে, এখান থেকে এইগুলো তুলে নেবে, এই একটাকে তুললো, তারপরে 2টাকে তুলবে, আর কি চিহ্ন রয়েছে এখানে গুণ, তারপরে 2, তারপরে গুণ চিহ্ন 3, তারপরে গুণ চিহ্ন 4, তারপরে গুণ চিহ্ন 5। ওকে, এটা টোটালটা গুণ করতে থাকবে, তো টোটাল গুণ করলে কত হবে না 120 হবে, তো আনসারটা পেয়ে যাব। তো এইভাবে আমরা কি রিকার্সিভ ফাংশন ইউজ করে ফ্যাক্টোরিয়াল বের করতে পারি কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল যদি বের করতে চাই, এটা হচ্ছে রিকার্সিভ মেথড। ওকে, তো রিকার্সিভ মেথডে ফ্যাক্টোরিয়াল বের করা। তো আমি প্রোগ্রামটা এই জাস্ট কলিংটা দেখিয়েছি, এখানে কি করে এন এর মানটা আমি পুট করেছি সেইটা দেখেছি। তো তোমাদের ফুল প্রোগ্রাম যদি করতে হয় এইগুলো তো তোমরা পারবে, শুধু এইটা এক্সট্রা অ্যাড করতে হবে আর কি। ওকে, যে এটাই হচ্ছে তোমার রিকার্সিভ ফাংশন, যে নিজেকে কল করছে। তো এখানে কিভাবে হচ্ছে না RETURN রিটার্ন n গুণিত ফাংশন অফ n মাইনাস 1, এইটা। তো n মানে 5 গুণিত n মাইনাস 1
মানে 5 - 1 মানে 4, তার 4 ফ্যাক্টরিয়ালের জন্য পরের বারে আসবে, তারপরে 4 গুণিত, তারপরে 4 - 1 মানে 3, 3 গুণিত 3 - 1 মানে 2, 2 গুণিত 2 - 1 মানে হচ্ছে 1, 1 গুণিত যখনই দেখবে এটা রিটার্ন আর এটা কল করছে না, রিটার্ন 1 হয়ে যাচ্ছে, তখন এখান থেকে বেরিয়ে যাবে টোটাল ক্যালকুলেশনটা কত না 120। তো এইভাবে এই বালতিতে পুট হয়ে হয়ে তারপরে কি হচ্ছে না এগুলোকে বের করে ক্যালকুলেশন করবে, করার পর যদি এখানটা যোগ চিহ্ন হতো তাহলে কি হতো না এগুলো সব যোগ হতো। ওকে, এগুলো সব যোগ হতো, গুণ না হয়ে যোগ হতো এই জায়গাটা যদি যোগ চিহ্ন করতাম। ওকে, এখানে দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই বের করেছি, এক্স টু দি পাওয়ার ওয়াই পাওয়ার বের করেছি কি না এটা রিকার্সিভ দিয়ে। দেখো এখানে পাওয়ারটা কিভাবে বের করা হয়েছে। তো এক্স টু দি পাওয়ার ওয়াই বের করতে চাই, তাহলে এক্স আর ওয়াই, তাহলে কি করব ওয়াই এর মান এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই এর মান যদি 0 হয় তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 0 মানে কি হচ্ছে 1, তো রিটার্ন হবে 1, তাই লেখা আছে। আর যদি না হয় তাহলে কি করব না, তাহলে কি করব ওই এক্স, এক্সটাকে এক্স মানে হচ্ছে ধরো আমি 2 টু দি পাওয়ার 3 করতে চাইছি, তাহলে 2 এখানে ঢুকবে, এখানে আছে গুণ। এরপরে দেখো পাও এক্স কমা ওয়াই মাইনাস 1, এখানে দেখো দুটো ভ্যালু, এখানে একটা কমা হবে। ওকে, এখানে একটা কমা হবে, ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই। তো এক্স এর মান কি হচ্ছে এক্সই থাকছে, আর ওয়াই এর মান কি হচ্ছে 1 কমে যাচ্ছে, তো ওয়াই এর মান 3 থেকে এবার হয়ে যাবে 2। ওকে, তো 2 হয়ে যাবে, এক্স এর মান তাহলে 2 থেকে গেল, তাহলে তার পরের বারে এক্স গুণিত মানে 2 গুণিত, তাহলে এইভাবেই গুণ হবে, এইভাবে আবার তারপরে এইভাবে গুণ হবে, তারপর ওয়ার মানটা যখনই 0 হয়ে যাবে রিটার্ন 1, তো এখানে আছে 2 গুণিত 2 মানে 4, 4 দুগুণে 2 মানে আছে 8, তো রিটার্ন করবে 8। তো আগে কি হচ্ছিল 5 4 3 2 1 কমে যাচ্ছিল, কারণ এক্স এর মানটাই ফাংশনে কমে যাচ্ছিল, কিন্তু এখানে এক্স এর মানটা যা আছে তাই তা দিয়েই কল করছি বারবার। ওকে, তো যদি আমি 4 টু দি পাওয়ার 6 লিখি তাহলে 4 কে 6 বার গুণ করলেই হয়ে যাবে, 6 বার নয় 5 বার গুণ করলেই হয়ে যাবে, তাহলে আমি 4 টু দি পাওয়ার 6 পেয়ে যাব। তো এখানে 2 কে আমার 3 বার গুণ 2 বার গুণ করলেই হয়ে যাবে, এই 2 2 আর এই তার সঙ্গে আর 2। তো এইভাবে আমরা রিকার্সিভ ফাংশন এক্স টু দি পাওয়ার ওয়াই কে বের করতে পারি রিকার্সিভ ফাংশন এইভাবে ইউজ করে। ওকে, আচ্ছা, এরপরে কমান্ড লাইন আর্গুমেন্ট। তো কমান্ড লাইন আর্গুমেন্ট মানে হচ্ছে সি প্রোগ্রাম যেমন আমরা ক্লিক করে করে রান করতে পারি, এরকম সি প্রোগ্রাম কিন্তু আমরা কমান্ড লাইন ইউজ করেও রান করতে পারি। একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আসবে যেখানে কমান্ড দিয়ে কিন্তু সি প্রোগ্রাম রান করতে পারি। ধর আমি সি প্রোগ্রাম রান করতে যাচ্ছি, দুটো নাম্বারের যোগ করব, তো আমি কি করব এরকম ধরনের কারসার থাকবে, এখানে টিকটিক করবে কারসার, তো সেখানে আমি লিখবো add add, তারপরে লিখবো কি এই 2,3, তাহলে 2 আর 3 এর যোগ করে এখানে দেখিয়ে দেবে 5। আমি যদি এরকম লিখি add add 5 6, তাহলে 5 আর 6 যোগ হয়ে এখানে লেখা দেখাবে 11। তো এইগুলো কি কমান্ড লাইনে রান করবো, এটা হচ্ছে প্রোগ্রাম নেম আর এই দুটো হচ্ছে প্যারামিটার। তো কমান্ড লাইন আর্গুমেন্ট, তো আর্গুমেন্ট আমি বলেছিলাম এগুলোকে প্যারামিটার বা আর্গুমেন্ট বলা হয়। তো কমান্ড লাইনে যদি আর্গুমেন্ট দিই সেটা কিভাবে কাজ করবে, তো তার জন্য প্রোগ্রামটা কিরকম ভাবে হবে, তো এখানে তার স্ট্রাকচারটা দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি আমরা কি লিখি, আমরা MAIN মেন বলে এরকম ব্ল্যাঙ্ক ছেড়ে দিই না, এরকম ব্ল্যাঙ্ক ছেড়ে দিই, কারণ আমরা কমান্ড লাইন দিয়ে রান করব না বলে। কিন্তু আমরা কমান্ড লাইন দিয়ে রান করতে পারি। তো মেনের ভেতরে এরকম দুটো প্যারামিটার রয়েছে, সেই দুটো প্যারামিটার কি না ইন্ট argc আর একটা হচ্ছে char argv স্টার বলে এখানে একটা থার্ড ব্র্যাকেট রয়েছে। ওকে, তো argc এটা কি করবে না কটা প্যারামিটার আমি পাস করছি, যে দুটো প্যারামিটার, আর সেই দুটো প্যারামিটার ভ্যালু কি কি না সেটা argv0 argv1 argv2 এগুলো, এটা একটা অ্যারে, এটা পয়েন্টার অফ অ্যারে। ওকে, স্টার মানে এটা পয়েন্টার বোঝাচ্ছে, পয়েন্টার তো তোমাদের সিলেবাসে নেই, তো এটা পয়েন্টার বোঝাচ্ছে, শুধু এইটুকু মনে রাখো যে এটা পয়েন্টার বোঝাচ্ছে, যেটা এখানে একটা ভ্যালু এখানে একটা ভ্যালু এখানে একটা ভ্যালু এখানে একটা ভ্যালু, অনেকগুলো ভ্যালু স্টোর হবে, তো 4টে ভ্যালুকে স্টোর করতে গেলে এখানটা লিখবো 4। ওকে, তো এইভাবে আমি কিন্তু ইউজ করতে পারি। তো এখানে প্রিন্ট %d পার্সেন্টেজ argc মানে কটা, আর এস এখানে দেখো 1 নম্বর এবং 2 নম্বর ভ্যালুটা এখানে দেখাবে, আর জিরোটা এখানে দেখাচ্ছে না, জিরোটা হচ্ছে ফাইল নেমটাকে স্টোর করার জন্য। ওকে, জিরোটা হচ্ছে ফাইল নেমকে স্টোর করার জন্য। তো argc স্টোর দ্য নাম্বার অফ দ্য প্যারামিটার দ্য কমান্ড লাইন, কতগুলো প্যারামিটার পেজ পাঠাবো সেটা, তো দুটো নাম্বারে যোগ করতে গেলে তাহলে 2 লিখবো এটা। argv স্টোর দ্য ফাইল নেম, এই যে 0 পজিশনে ফাইল নেম বোঝায়, আর এই 1 নম্বর আর 2 নম্বরে প্যারামিটারগুলো বোঝায়। ওকে, এখানে হচ্ছে প্যারামিটারগুলো বোঝায়। তো কিভাবে রান করতে হয় এইভাবে, এই যে আমি বলেছিলাম যে ফাইল নেম হ্যালো বাই, তো হ্যালো আর বাই arg1 এ আর argv2 তে একটাতে হ্যালো একটাতে বাই, আর এই ফাইল ডট exe এইটা হচ্ছে argv0 তে argv of 0, এতে হচ্ছে ফাইল নেমটা থাকবে।
তো 3 হ্যালো বাই, কারণ তিনটে প্যারামিটার 1 2 3 তিনটে প্যারামিটার হ্যালো বাই, এই দুটো ভ্যালু আউটপুট বেরিয়েছে, এইটা আর এইটা আউটপুট বেরিয়েছে, আর পার্সেন্ট ডি হচ্ছে এই 3। তো এইভাবে মানে কমান্ড লাইন দিয়ে কিন্তু রান করতে পারি, যেখানে মেনের ভেতরে যে প্যারামিটার রয়েছে সেই প্যারামিটারগুলোকে আমরা ইউজ করতে পারি, যে যখন রান করব তখন মেনের ভেতরে কি করে প্যারামিটার পাস করতে হয়, মেনকে কি করে কল করতে হয়, সেটা তোমার কমান্ড লাইন দিয়েই কিন্তু আমি মেনকে কল করতে পারি। এটা খুব কঠিন জিনিস, শুধু একটু মনে রাখো, পরীক্ষা আশা করছি তোমাদের ক্ষেত্রে পড়বে না, যারা অনার্সে রয়েছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই কঠিন জিনিস, মানে অবশ্যই এটা পড়তে হবে। ওকে, এরপর আসছে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স। ওকে, তো কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স, কল বাই ভ্যালু তো ইটস ওকে, যেটা আমি পড়িয়েছি ফাংশনের মধ্যে। কল বাই রেফারেন্স জানতে গেলে পয়েন্টার জানতে হবে, তো পয়েন্টার না জানলে কিন্তু কল বাই রেফারেন্স বোঝা যাবে না, তবে একটু জেনে রাখো এখানটায়। ওকে, যে কিভাবে হচ্ছে দেখো। কল বাই ভ্যালু মানে এরকম ধরনের, ধরো আমি বললাম যে মদন বলে একজন আছে, মদন, তাকে আমি কি করলাম, তাকে একটা মানি ব্যাগ দিলাম, সেই মানি ব্যাগে তাতে 10 টাকা রয়েছে, মদনকে দিলাম, মদন যা 10 টাকা নিয়ে যা, একটা 5 টাকার পেন নিয়ে আসবি। তো মদন দোকানে গেল, 5 টাকার পেনটা কিনলো, কিনে 5 টাকা ওই মানি ব্যাগেতে ঢুকিয়ে রেখে দিল, আর আমাকে সেই ভ্যালুটা দিয়ে দিল। এইটাকে বলা হয় কল বাই ভ্যালু। মানে আমি একটা ভ্যালু দিলাম, সে পেনটা কিনলো 5 টাকা, আর 5 টাকা রিটার্ন করলো, সে 5 টাকা আমাকে দিয়ে দিল, এটা হচ্ছে কল বাই ভ্যালু। আর কল বাই রেফারেন্স কি না, আমি মদনকে মানি ব্যাগ দিলাম না, আমি মদনকে বললাম একটা রেফারেন্স দিলাম, কি না দেখবি ওই পোস্টারের নিচে একটা চায়ের দোকান আছে, ওকে বলবি ও পয়সাটা দিয়ে দেবে। তো একটা রেফারেন্স দিলাম, মানে একটা অ্যাড্রেস বলে দিলাম যে ওখান থেকে পয়সাটা নিয়ে তুই পেনটা কিনে নিয়ে আয়, তাহলে দ্যাট ইজ কল্ড কল বাই রেফারেন্স। তাহলে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের মধ্যে কি ডিফারেন্স? কল বাই ভ্যালু মানে হচ্ছে আমি ভ্যালুগুলো দিয়ে কল করব, আর কল বাই রেফারেন্স মানে আমি একটা রেফারেন্স বলে দেবো, অ্যাড্রেস বলে দেবো যে এখান থেকে ভ্যালুটা নাও। ওকে, এই হচ্ছে দুটো পার্থক্য। তাহলে হচ্ছে কল বাই ভ্যালুতে কি হচ্ছে না, অ্যাকচুয়াল আর্গুমেন্ট ইজ ইন দ্য কলিং ফাংশন ইজ কপিড ইনটু দ্য করেসপন্ডিং ফর্মাল আর্গুমেন্টস অফ দ্য ফাংশন। মানে আমি ধরো add add a, b এরকম লিখলাম, এটা এসে কল করছি, তাহলে a b হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর যেখানে কল করছি সেখানে কি লেখা থাকবে না add add int x, int y। তো এখানে এই a এর মানটা x এ কপি হবে, b এর মানটা y এ কপি হবে। তো এইভাবে যে কলিংটা হয় সেটাকে বলছে কল বাই ভ্যালু, ভ্যালু দিয়ে কল করছি। ওকে, তো এখানে বলছে সরি, অ্যাকচুয়াল আর্গুমেন্ট যেটা আছে সেটা কলিং ফাংশন দিয়ে কপি হচ্ছে করেসপন্ডিং ফর্মাল আর্গুমেন্ট, এগুলোকে ফর্মাল আর্গুমেন্ট বলা হচ্ছে, এই করেসপন্ডিং ফর্মাল আর্গুমেন্টে কপি হচ্ছে, দ্যাট ইজ কল্ড কল বাই ভ্যালু। আর কল বাই রেফারেন্স হচ্ছে কি, অ্যাড্রেস অফ দ্য অ্যাকচুয়াল আর্গুমেন্ট, এর যে অ্যাড্রেস, বি এর যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে পাঠানো হচ্ছে। তো কিভাবে পাঠানো হবে না, এরকম ভাবে পাঠানো হবে, add add ampersand a মানে a এর অ্যাড্রেস, ampersand b মানে হচ্ছে b এর অ্যাড্রেস। ওকে, তো এইভাবে কল করব ampersand দিয়ে দিয়ে। আর যেখানে কলিং হবে সেখানে হচ্ছে কি, যেখানে যাবে ডেফিনিশন, সেখানে লিখে রেখেছি int star x, int star y। এই স্টার মানে হচ্ছে পয়েন্টার, হ্যাঁ, অ্যাড্রেস। তো এর অ্যাড্রেসটা কপি হবে x এ, বি এর অ্যাড্রেসটা কপি হবে y এ। যেহেতু স্টার রয়েছে, x আর y হচ্ছে ভ্যালু কপি করতে পারে না, এরা অ্যাড্রেসকে কপি করবে। ওকে, এরপর আমি ধরো c বলে একটা ভ্যালু তৈরি করতে চাইছি, রেজাল্ট, তাহলে c ইকুয়াল টু স্টার x, মানে হচ্ছে x যে অ্যাড্রেস রয়েছে, x যে অ্যাড্রেস রয়েছে ধরো 100, ওই 100র ভেতরে কি স্টার, মানে 100 স্টার মানে হচ্ছে 100 অ্যাড্রেসে যে ভ্যালু, প্লাস স্টার y মানে y অ্যাড্রেসে যে স্টার, মানে স্টার মানে হচ্ছে ভ্যালু, সেইটা দুটো যোগ হবে এবং সিতে কপি হবে। তো এইভাবে যে যোগটা করব সেটা হচ্ছে কল বাই রেফারেন্স। আর এইভাবে c ইকুয়াল টু x প্লাস y অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে যে যোগটা করব সেটা হচ্ছে কল বাই ভ্যালু। তো কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের মধ্যে পার্থক্যটা একটু দেখে রাখবে। তো কল বাই ভ্যালু এখানে দেওয়া রয়েছে, দেখো একটা, তো c ইকুয়াল টু অ্যাড a, b, তাহলে a এর মানটা x এ কপি হবে, b এর মানটা y এ কপি হবে। দেখো এখানে x আর y ক্যালকুলেট হলো, রিটার্ন করলো, এটা হচ্ছে কল বাই ভ্যালু। ওকে, দুটো ভ্যালু দিয়েছি, a আর b এর মান দুটো দিয়েছি, দুটো মান হচ্ছে 5 আর 7, a আর এর মান 5, b এর মান 7, এই দুটো x আর y তে কপি হলো, এই দুটো যোগ হবে, যোগ হয়ে সেটা রিটার্ন করবে 12,
সেই সি এর মানটা হয়ে যাবে 12। তো এখান থেকে এটা কল করবে, এটাকে রান করবে, রান করার পর যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা এখানে কপি হবে 12। তো সি এর মান হবে 12, এটা হচ্ছে কল বাই ভ্যালু। আর কল বাই রেফারেন্স দেখো এখানে অ্যাম্পারসন এ এর অ্যাড্রেস, অ্যাম্পারসন বি মানে বি এর অ্যাড্রেস। দেখো এ বলে একটা জায়গা রয়েছে মেমোরিতে, তাতে রয়েছে 5, বি বলে একটা জায়গা রয়েছে তাতে রয়েছে কি না 7। এর অ্যাড্রেস কত ধরো 100, বি এর অ্যাড্রেস কত ধরো 102। তো অ্যাম্পারসন এ অ্যাম্পারসন বি মানে হচ্ছে কি এর অ্যাড্রেস মানে 100 আর বি এর অ্যাড্রেস মানে 102, এইটা কপি হবে এখানে। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 102 আর ওয়াই এর মান কত, সরি 100 আর ওয়াই এর মান হচ্ছে কত না 100, এই 102। ওকে, এক্স এর মান 100, এটা 102। এরপর কি 100 এর ভ্যালু স্টার এক্স মানে হচ্ছে এক্স এর মান তো 100, তাহলে এক্স 100 এর ভ্যালু মানে হচ্ছে 100 এর ভ্যালু মানে কত, 100 এর ভ্যালু, 100 এর ভ্যালু মানে কত 5, তাহলে এইটা হচ্ছে 5 বোঝাবে আর এইটা হচ্ছে 6 বোঝাবে, এই সরি 7 বোঝাবে, 7 বোঝাবে এই 7, 102 এর অ্যাড্রেস, সেই দুটো যোগ করে এখানে রিটার্ন করবে। তো এইভাবে যে অ্যাড্রেস দিয়ে যদি কল করা হয় তখন তাকে বলবো কল বাই রেফারেন্স। ওকে, তো এখানে এ আর বি নতুন করে তৈরি হলো না, নতুন করে তৈরি হলো না এ আর বি। এখানে যেমন কল বাই রেফারেন্সের কল বাই ভ্যালুর ক্ষেত্রে এ আর বি দুটো মান এক্স আর ওয়াই এর মধ্যে কি হচ্ছে, এক্স আর ওয়াই এর মধ্যে এর মান এখানে 5 আর বি এর মান এখানে হচ্ছে 7। এখানে এক্স এর মান কত, এখানে হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে 7। এখানে এক্স আর ওয়াই এর নতুন কপি হলো, এই দুটো কপি হয়ে গেল, এই দুটো কপি হয়ে এখানে কাজটা হচ্ছে। তো এটা হচ্ছে কল বাই ভ্যালু আর এটা হচ্ছে কপি হলো না, অ্যাড্রেসটাকে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, 5 আর 7 কিন্তু এক জায়গাতেই থাকবে, সেই দুটো নিজেরা কিন্তু যোগ করবে, কিন্তু আমি অ্যাড্রেস দিয়ে যোগটা করছি, এটাকে হচ্ছে কল বাই রেফারেন্স বলছি। তো কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের মধ্যে পার্থক্য এটা তোমাদের পড়েছিল এর আগের বারে। তো এখানে কি হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার যেটা কপি হচ্ছে আর এখানে হচ্ছে তোমার লোকেশনটাকে পাস করা হচ্ছে। এখানে অ্যাকচুয়াল ভ্যালুকে চেঞ্জ করা যাবে, এখানে কিন্তু লোকেশন পাঠিয়েছি, লোকেশন দিয়ে ভ্যালুকে চেঞ্জ করতে পারি। এখানে কিন্তু সেপারেট মেমোরি লোকেশন তৈরি হয়, এখানে কিন্তু একই মেমোরি লোকেশনের উপরে কাজ করা হয়। ওকে, একই মেমোরি লোকেশন, সো অ্যাড্রেস দিয়ে কল করেছি। তো মানি ব্যাগের মধ্যে যে আমি 10 টাকা দিয়েছিলাম সেই মানি ব্যাগের ভ্যালুটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, তার মানে একই জায়গায় ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আর কল বাই রেফারেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, কোন অ্যাড্রেস সেটা আমি শুধু বলে দিয়েছি, তাহলে সেই অ্যাড্রেসটা বলে দিয়েছি, সেই অ্যাড্রেস থেকেই কিন্তু রেফারেন্সটা নেওয়া হলো, সেখান থেকেই ভ্যালুটা নিয়ে কাজ করা হবে। ওকে, আচ্ছা, ক্রিয়েটিং ওন হেডার ফাইল, এটা প্রথম থেকেই দেখেছিলাম যে নিজেরা আমরা হেডার ফাইল তৈরি করতে পারি এইভাবে। তো আমরা এইরকম অ্যাড বলে একটা ফাংশন তৈরি করলাম। ওকে, এরকম ধরো অ্যাড বলে এরকম একটা ফাংশন তৈরি করেছি, এই যে একটা ফাংশন অ্যাড বলে একটা ফাংশন তৈরি করেছি, এই বলে সাব বলে একটা ফাংশন তৈরি করেছি। এই টোটাল যে ফাইলটা কোন একটা হেডার ফাইলে সেভ করে রাখো, ধরো আমি একটা হেডার ফাইলের মধ্যে সেভ করছি SAANVI sanvi.h বলে একটা হেডার ফাইলের মধ্যে সেভ করলাম। আর সেইটা দেখবে ইনক্লুড বলে একটা ফোল্ডার রয়েছে, ইনক্লুড বলে ফোল্ডার রয়েছে, তাতে studio.h kunio.h এইসব রয়েছে। তো তাতে sanvi.hটাকে কি করবো, পেস্ট করে দেবো। ওকে, তো এখানে দুটো ফাংশন রয়েছে অ্যাড আর সাব। এবার এখানে দুটো ভ্যালু নিতে পারবো, এখানে দুটো ভ্যালু নিতে পারবো। এরপরে কি করব, আমি এইটাকে ইনক্লুড করব মেন প্রোগ্রামে, হ্যাজ ইনক্লুড sanvi.h বলে কি করব, অ্যাড 5,6 বা 5 আর 6 যোগ হয়ে যাবে, তাহলে অ্যাডটাকে আমি ইউজ করতে পারবো। ওকে, তো এইভাবে সানভিটাকে আমরা কি করব, ইনক্লুড করব। আর কোনো জায়গায় যদি অ্যাড এরকম লিখে থাকি, সাব এরকম লিখে থাকি, তাহলে এটা যোগ হবে এবং এটা বিয়োগ হবে এবং রেজাল্ট বেরোবে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু হেডার ফাইল তৈরি করতে পারি। ওকে, তো কারো কিছু যদি কোশ্চেন থাকে বলো। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই? ওকে, আমি একটা দেখাচ্ছি ফাংশন দিয়ে কিভাবে করব। ওকে, ধরো আমি দুটো নাম্বারে যোগ করতে যাচ্ছি, বা ওকে দুটো নাম্বারে যোগ করতে যাচ্ছি, যে সোজা প্রোগ্রামিং একটা করছি। ওকে, তো দুটো নাম্বারে আমি যোগ করতে যাচ্ছি, এই যে অ্যাডিশন অফ টু নাম্বারস ইউজিং ফাংশন। তো আমি কি করব, হ্যাজ ইনক্লুড ওকে, তো এই হচ্ছে আমার মেন ফাংশন। আমি বলেছিলাম যে ফাংশনের ওপরে কি করব, ডিক্লারেশন করব। তো ডিক্লারেশন করছি যে ইন্ট
add add int কমা int, ওকে, এইভাবে ডিক্লেয়ার করলাম। তো মেনের ওপরে কি করলাম, একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। এখানে কি কি দিতে হচ্ছে না, রিটার্ন টাইপ কি ভ্যালু রিটার্ন করবে, এটা যোগ করার পর কি ভ্যালু রিটার্ন করবে ইন্টিজার টাইপের, যোগের নামটা কি না অ্যাড, কি টাইপের ভ্যালু নেবে, দুটো ভ্যালু নেবে, ইন্ট আর ইন্ট মানে দুটো ভ্যালু নেবে, যদি আর একটা কমা দিয়ে ইন্ট লিখতাম তার মানে তিনটে ভ্যালু বোঝাতো, আর দুটো ভ্যালুই কি হচ্ছে না ইন্টিজার হবে এইটা। আর ডেফিনেশনটা কি না, এইটাই পুরো কপি করব, এইটাই শুধু এখানে কি না এখানে লিখে দেবো এক্স ওয়াই, ওকে, আর এখানে সেমিকোলন থাকবে না, কারণ কি না এর নিজস্ব বডি রয়েছে এটা। তো এই জায়গাতে আমি কি করব, একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামটা কি করবে এক্স আর ওয়াই এর মানটা যোগ করবে, করে রিটার্ন করবে। তো আমি ডাইরেক্ট RETURN রিটার্ন বলে লিখে দিতে পারি এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স আর ওয়াই যোগও হবে আর রিটার্নও করবে। আমি এখানে কিন্তু আর একটা ভ্যালু তৈরি করে করতে পারতাম, কিন্তু আমি ডাইরেক্ট ঢুকে দিলাম। এরপরে এই জায়গাতে আমি কি করতে চাইছি, যে এই জায়গাটায় আমি লিখলাম ধরো PRINTF printf %d add add 3,6 ধরো, ওকে। দেখো এইদিকে এইটা হচ্ছে ডিক্লারেশন হয়েছে, ডিক্লেয়ার করেছি। এই জায়গায় দেখো ফাংশন কল করেছি, তাহলে অ্যাড 3 আর 6 অ্যাড করবে, 3 আর 6 অ্যাড করলে কত হবে 9, সেই 9টা কোথায় ডিসপ্লে করবে, এই জায়গায় ডিসপ্লে করবে, তাহলে আউটপুট আসবে 9। আর এই 3 আর 6 এই দুটো কোথায় কপি হবে না, একটা 3 হচ্ছে এক্স এ আর 6 হচ্ছে ওয়াই, আর 3 আর 6 যোগ হবে, যোগ হয়ে ভ্যালুটা রিটার্ন করবে কি ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তো এই টোটাল ফাংশনটার কাজ হলো এক্স আর ওয়াই যোগ করা, এখানে যে দুটো ভ্যালু দেবো সেই দুটো ভ্যালুকে যোগ করে এই জায়গাটাতে রিটার্ন করবে, এই জায়গাটায় যা ভ্যালু আসবে সেই ভ্যালুটা এই প্রিন্টএফের মাধ্যমে এখানটা ডিসপ্লে করবে, তার মানে আউটপুট আসবে কত 9। তো দেখা যাক প্রোগ্রামটা রান করে। দেখো আসছে কত 9, ওকে। তো আমি যদি এখানটায় ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই, ধরো এইটাকে বললাম 6 আর এইটাকে বললাম 7, তাহলে এক্স আর ওয়াই এর মান কত, এক্স আর ওয়াই এর মান কত, এক্স এর মান 6, ওয়াই এর মান হচ্ছে 7, ওকে। তো রান করছি এটাকে, কত আসছে 13, ওকে, কত আসছে 13। এবার তুমি যদি বলো না আমি তিনটে ভ্যালু নিয়ে যোগ করব, ওকে, তিনটে ভ্যালু নিয়ে যোগ করতে চাও, নো প্রবলেম, তাহলে কি করতে হবে, কোথায় কোথায় চেঞ্জ করব তিনটে ভ্যালু নিয়ে যোগ করতে গেলে, কে বলবে, তিনটে ভ্যালু নিয়ে যোগ করতে গেলে কোথায় কোথায় চেঞ্জ করব, কে বলবে। এখানে কি লিখবো, তিনটে ইন্ট একটা ইন্ট দেবো, আচ্ছা তিনটে ভ্যালু এখানে আমি ধরো 10 দিলাম, আর এখানে কি লিখবো INT ইন্ট একটা জেড বলে ইয়েস, আচ্ছা এই জায়গাতে কি লিখবো প্লাস, তাই তো বোঝা গেল। তো আমার কি 6 আর 7 7 12 13, 13 আর এটা হচ্ছে 23, তাহলে আনসার আসবে 23, ওকে দেখা যাক, 23 আসছে, ওকে। আচ্ছা এবার বলো যে আমি দুটো রিয়েল নাম্বারের যোগ করব, মানে 6.7 আর 2.3, তাহলে আমি কি চেঞ্জ করব, 6.7 and 2.3, তাহলে কি করব, ইন্টগুলো সব ফ্লোট করে দিতে হবে, আচ্ছা দুবার ইয়েস 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 ইয়েস, তাহলে আমি এই প্রোগ্রামটা তোমাদের আগে সেন্ড করে দিই, নাহলে তোমরা গুলি ফেলবে। ওকে, তো আমার ডিক্লারেশনে চেঞ্জ করতে হবে, তাই তো, তাহলে ডিক্লারেশনে চেঞ্জ করব হচ্ছে দুটো FLOAT ফ্লোট কমা FLOAT ফ্লোট, এখানে এক্স ওয়াই কি এইসব কিছু দিতে হবে না, হ্যাঁ। আর এখানে দুটো ভ্যালু দেবো, ধরো 6.4 আর 7.3 এরকম দিলাম, কি বলছো করতে হবে না, ইয়েস, এই জায়গাটা কি করতে হবে পার্সেন্ট ডি এর জায়গায় এফ করতে হবে, এফ করতে হবে না, ইয়েস 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 ঠিক। আর এই জায়গাতে কি চেঞ্জ করব, এই ইন্ট গুলো কি করব ফ্লোট, ফ্লোট FLOAT ফ্লোট, তাই তো। আচ্ছা আর একটা জায়গায় কি করতে হবে, এইটা কি হবে
এ তো ভ্যালু যে রিটার্ন করবে সেটাও কি হবে, ফ্লোট হবে না? ফ্লোট। আর এটা হচ্ছে এইটা, বাস হয়ে গেল। তো দুটো ফ্লোট ভ্যালুকে নিচ্ছে, ও এই জায়গাটায় চেঞ্জ করতে হবে না, ফ্লোট। তাহলে দুটো ফ্লোট ভ্যালুকে নিচ্ছে, একটা ফ্লোট ভ্যালু রিটার্ন করবে। তো দুটো ফ্লোট ভ্যালু হচ্ছে এইটা, তো 6 দুগুণে 12, 13, 13.7 আনসার আসবে, তাই তো? ওকে, 13.7 আনসার আসবে, দেখা যাক। ইয়েস, দেখো 13.7 আনসার আসছে। এবার এই যে লাস্টে 1 রয়েছে কেন বলো তো? এই যে আমি বলেছিলাম যে পুরো একে বাইনারিতে রিপ্রেজেন্ট করা যায় না, সেই জন্য সামান্য একটু এরর থাকে রেজাল্টে। ওকে, তো সেই এররটা দেখা গেল এখানে। তো এইভাবে দুটো ফ্লোট নাম্বারে যদি করতে চাই তাহলে এইভাবে আমি করতে পারি। ওকে, ওকে, আচ্ছা এবার ধরো দুটো নাম্বারে ডিভিশন করব, তখন কি হবে? দুটো ইন্টিজার নাম্বারে ডিভিশন করব, তাহলে এই দুটো কি হবে? দুটো ইন্টিজার নাম্বারে ডিভিশন করব, কে বলবে? অ্যাডিশন নয়, এটা হচ্ছে ডিভিশন অফ, ডিভিশন অফ টু ইন্টিজার্স। তাহলে কি করব? এটাকে ইন্টিজার করব, তো ইন্ট, এটাকে কি করব? ইন্ট। আচ্ছা, দুটো নাম্বারে ডিভিশন করতে গেলে রিটার্নটা কি হবে, ইন্টিজার না ফ্লোট হবে, কে বলবে? ফ্লোট হবে। ইয়েস, ডিভিশনের ক্ষেত্রে ফ্লোট হয়ে যাবে, তাই তো? তাহলে এখানটা কিন্তু ফ্লোটই থাকছে, আর এই জায়গাটায় ইন্টিজার নাম্বার দিয়ে দেবো, একটা ইন্টিজার নাম্বার, এই একটা 6 আর 7 ধরো ইন্টিজার নাম্বার, আর এটাও হবে ইন্ট, এইটাও হবে ইন্ট, আর এই জায়গাতে হবে কি না, এটা গুণের জায়গায় হবে ভাগ, তাই তো? এবার যেহেতু এটা ইন্ট আর এটা ইন্ট, তাহলে এইটাও ইন্টিজার, ইন্টিজার তো ইন্টিজারই রিটার্ন করে যাবে না, সেই জন্য একটাকে কি করে দেবো, ফ্লোট, ব্র্যাকেটে FLOAT, ফ্লোট। এটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং। মানে ওয়ার মান ধরো আমি দিয়েছি কত, 7, তো ওয়ার মান 7, তো যখনই আমি ব্র্যাকেটে ফ্লোট লিখে দেবো আগে, তাহলে 7.0 বোঝাবে। তো তাহলে 6 ডিভাইডেড বাই 7.0, মানে একটা রিয়েল নাম্বার আছে, মানে রিয়েল নাম্বার রিটার্ন করবে। ওকে, তো আমার আনসার আসবে এরকম ধরনের। দেখো এটা কি ফ্লোটের আনসার আসছে 6/7, উপরে একটা ইন্ট আর একটা ফ্লোট নিলে হতো না? একটা ইন্ট একটা ফ্লোট। ওকে, একটা যদি ইন্ট একটা ফ্লোট যদি নিই, ওকে, তাহলে এটাকে আমি ফ্লোট করছি। ওকে, FLOAT, ফ্লোট। ওকে, তাহলে এটাকে আমাকে ফ্লোট করতে হবে, FLOAT, ফ্লোট। ওকে, আর হচ্ছে এই জায়গাটায় আমাকে 7 দিলে চলবে না, 7.0 নিতে হবে। ওকে, তাহলে এই জায়গাটা আমার ফ্লোট বলে দরকার হবে না। ওকে, বাস এইভাবে বহুভাবে করা যায়। সরি, আরেকবার। মানে অ্যাড গুলোকে ডিভিশন মানে ডিভ লিখতে হবে না? ও ইয়েস, তুমি তো আমি বলেছিলাম এটা ইউজার ডিফারেন্ট ফাংশন, তুমি অ্যাডিশনে সাবট্রাকশনও করতে পারো, ডিভিশনও করতে পারো। তোমার যদি মনে হয় যে হ্যাঁ অ্যাডটাকে ডিভ করব, ইয়েস, সিগনিফিক্যান্ট নাম দিলে তো খুব ভালোই হয়। ওকে, তাহলে এইগুলো কি করবে, যে কোনো একটা এরকম নাম দিয়ে দেবে, ইয়েস, সিগনিফিক্যান্ট নাম দিয়ে দেবে, ডিভ। ঠিকই বলেছো। তো কোন কোন জায়গাতে চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো তোমরা, যে কোন কোন জায়গায় আমি চেঞ্জ করতে পারি। ওকে, নো প্রবলেম, ডিভিশন রান করবে। ওকে, ঠিক আছে, তাই রান করবে। তো এইভাবে আমরা ডিভিশন করতে পারি, তোমার ফাংশনকে ইউজ করতে পারি। ওকে, তো এটাকে আমি পেস্ট করছি। এবার ধরো আমি অ্যাড্রেস দিয়ে করবো, কল বাই, এটাকে হচ্ছে কল বাই ভ্যালু গেল। কল বাই রেফারেন্স হচ্ছে কি না, কল বাই রেফারেন্স এরকম ডাইরেক্ট এরকম ভ্যালু দিতে পারবো না, তখন আমাকে কি নিতে হবে না, এরকম ধরনের আমাকে নিতে হবে, ধরো ইন্ট a ইকুয়াল টু 6, b ইকুয়াল টু 7, b ইকুয়াল টু 7। ও, বিটা হচ্ছে ফ্লোট নিচ্ছি, তাহলে ফ্লোট নিলে FLOAT, ফ্লোট, b ইকুয়াল টু 7। এইভাবে তাহলে একটা নিয়েছি 6, একটা নিয়েছি 7, একটা রিয়েল ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট। ওকে, এরপরে আমরা কি করেছি, a আর b কে এইভাবে, a আর b কে যদি কল করতাম,
এ আর বিকে যদি কল করতাম, এটা কল বাই ভ্যালু বোঝা যায়, হ্যাঁ এটা কল বাই ভ্যালু, এটা হচ্ছে কল বাই ভ্যালু, যা আনসার আসছিল তাই আসবে। ওকে, এটা হচ্ছে কল বাই ভ্যালু। কিন্তু কল বাই রেফারেন্স যখন করব, এই জায়গাটায় কি লিখবো, অ্যাম্পারসেন্ট ঢোকাবো, মানে এর অ্যাড্রেস, এর ভ্যালু নয় 6 নয়, বি এর অ্যাড্রেস, বি এর অ্যাড্রেস মানে বি এর ভ্যালু 7 নয়, অ্যাড্রেস মানে বি যেখানে স্টোর রয়েছে মেমোরিতে তার অ্যাড্রেস। এবার এইটাকে স্টোর করার জন্য কি করতে হবে, এটাও স্টার দিতে হবে, মানে অ্যাড্রেস স্টোর করার জন্য স্টার। ওকে, এবার এক্স আর ওয়াই এর ভ্যালু কি করবে, ভ্যালু বোঝাতে গেলে স্টার এক্স মানে এক্স এর ভ্যালু, স্টার ওয়াই মানে ওয়াই এর ভ্যালু, বাস। এবার এটাকে একটু ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবে, কারণ স্টারের একটা আলাদা মানে আছে। ওকে, ঘিরে দেবে এটা। এটা কি বলছে এখানে, পাসিং আর্গুমেন্ট ওয়ান অফ, ওহো, তাহলে এই জায়গাতে যে ডিপ যে আছে, এই জায়গাটায় ইন্ট স্টার করতে হবে, ফ্লোট স্টার করতে হবে, কারণ আমি ইন্ট আর ফ্লোট মানে দুটো ভ্যালু দিচ্ছি, দুটো ভ্যালু না অ্যাড্রেস দিচ্ছি, তো এখানে স্টার দিয়ে বলে দিতে হবে, বাস। তো আমি যে আউটপুট পাচ্ছিলাম সেই আউটই পাবো, কিন্তু এটা কি স্টার দিয়ে দিয়ে, বুঝতে পেরেছো, সব স্টার দিয়ে দিয়ে ব্যাপার, মানে পয়েন্টার ইউজ করেছি, অ্যাড্রেস ইউজ করেছি। তো এখানে শুধু ইন্ট দিলে হবে না, ইন্ট স্টার দিতে হবে, ফ্লোট স্টার বা যতগুলো যা অ্যাড্রেস পাঠাবো সেগুলো স্টার স্টার দিয়ে দেবো, আর এখানে অ্যাম্পারসন দিয়ে অ্যাড্রেস পাঠাবো, আর এখানে ওই স্টার দিয়ে এটাকে লুপে নেবে, ওই অ্যাড্রেসগুলো লুপে নেবে, আর সেই স্টার অফ এক্স মানে এক্সের এক্স অ্যাড্রেসের ভ্যালু ওয়াই অ্যাড্রেসের ভ্যালু। ওকে, তার মানে এই 6 আর 7কে বোঝাবে। তো এইভাবে কিন্তু আমি কল বাই রেফারেন্স দিয়েও করতে পারি। ওকে, তো এটাকে আমি পাঠিয়ে দিচ্ছি কল বাই রেফারেন্স। ওকে, তো এইভাবে আমি কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স নিয়ে কাজ করতে পারি। ওকে, বলো তোমাদের কি কোশ্চেন আছে আর? কোনো কোশ্চেন? ওকে, তো দেখো ইউজার ডিফাইন্ড ফাংশন তোমাদের আছে, ডেফিনেশন অফ ফাংশন বুঝতে পারছো, ডেফিনেশন যে মেনের নিচে যেইগুলো থাকে, স্কোপ অফ ভেরিয়েবল মানে লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল, রিটার্ন ভ্যালু সম্পর্কে আইডিয়া হয়েছে, দেয়ার টাইপ এবং তাদের টাইপ, ইন্ট হবে কি ফ্লোট টাইপ হবে সেইটা, ফাংশন ডিক্লারেশন যে প্রথমে ডিক্লেয়ার করতে হয় সেইটা বোঝা গেছে, কল বাই ভ্যালু বোঝা গেছে, নেস্টিং অফ ফাংশন, এই নেস্টিং অফ মানে ফাংশনের মধ্যে ফাংশন, ওই রিকারসিভ ফাংশন, পাসিং অফ অ্যারে অফ ফাংশন, আর হচ্ছে রিকারেন্স অফ ফাংশন মানে এই রিকারসিভ ফাংশনই বোঝাচ্ছে, আর এই পাসিং অফ অ্যারে টু ফাংশন এইটা একটু বলি। আচ্ছা, আমরা তো অ্যারে পড়েছি, আমরা অ্যারে পড়েছি, তো ওকে আমরা অ্যারে পড়েছি, তো অ্যারেতে আমরা জানি যে অনেকগুলো ভ্যালুকে নিয়ে বোঝায়। ওকে, তো আমি ধরছি যে দুটো অ্যারেকে পাস করব কি করে, দুটো অ্যারেকে পাস করব, তো দুটো অ্যারে মানে অনেকগুলো ভ্যালু, আর যে ভ্যালুটা আসবে রিটার্ন করবে সেইটাও অনেকগুলো ভ্যালু। ধরো দুটো অ্যারে যোগ করব, ধরো আমি এরকম ধরনের করতে চাইছি যে অ্যাড টু সেট অফ নাম্বারস, অ্যাড টু সেটস অফ নাম্বারস, যেমন হচ্ছে কি না, দুটো সেট হচ্ছে, এ বলে একটা সেট রয়েছে তাতে কটা ভ্যালু রয়েছে, যেমন 2 4 3 4 এরকম, আর বি বলে একটা সেট রয়েছে তাতে রয়েছে এরকম 5 6 7। তো আমার সি বলে একটা বেরোবে যাতে কি আছে, এই দুটোর ভ্যালু যোগ হবে, হ্যাঁ এইটা যোগ হবে এবং এইটা যোগ হবে, এই দুটো যোগ হয়ে রিটার্ন করবে। তো সেইটা যদি আমি করতে চাই তাহলে কিভাবে করব? ওকে ওকে, তো অ্যাডিশন নাম দিয়ে দিচ্ছি এডিডি অ্যাড। ওকে, আর এখানে ইন্ট স্টার নয়, এখানে ইন্ট যেহেতু অ্যারে, তাহলে আমরা অ্যারেতে আমরা কি করব, এই রকম ভাবে ইউজ করব। ওকে, অ্যারে হচ্ছে এইভাবে ইউজ করব, এইভাবে ইউজ করব অ্যারে। আচ্ছা, এখানে হচ্ছে দুটো ইন্টিজার, তাহলে ইন্ট লিখবো আইএনটি ইন্ট, এটা তাহলে এইটা মানে বোঝাচ্ছে যে অ্যারে বোঝাচ্ছে। ওকে, যে এখানে হচ্ছে অনেকগুলো ভ্যালু আমি পাঠাবো, সেই ভ্যালুকে নিয়ে কাজ করবে। ওকে, এবার ভ্যালুগুলো কি কি না, ইন্ট এ বলে কিছু ভ্যালু রয়েছে, তো অ্যারে এর আগের দিন শিখিয়েছি, তো সেখানে কি না এইভাবে আমি ভ্যালু পুট করে দিতে পারি বা বাইরে থেকেও নিতে পারি, তাহলে প্রোগ্রাম সাইজ একটু বড় হবে আর কি।
আর বি বলে একটা ভ্যালু রয়েছে, এটাও ইন টাইপের বি, তাতে কিছু ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে 5 6 7। এই এরপর কি করছি না, আমি সেটাকে প্রিন্ট করব, এ বি সি এটাকে প্রিন্ট করব। তো সি বলে একটা অ্যারে থাকবে, তাতে হচ্ছে মানে এ আর বি এই দুটো যোগ হয়ে সিটা প্রিন্ট করবে। তো আমি জাস্ট এই জায়গাটায় কি করেছি, লিখেছি এডিডি অ্যাড এ কমা বি, ওকে, এটা জাস্ট লিখেছি। তাহলে এ আর বি কি হবে, পাস হবে, পাস হয়ে চলে আসবে, ওকে। আর এই জায়গাতে লিখছি কি, এই জায়গাতে লিখছি ধরো, এই জায়গাতে লিখছি ফ্লোট না ভয়েড করে দিচ্ছি, যে কোনো ভ্যালু রিটার্ন করবে না। দুটো অ্যারেকে পাস করব, করে দুটো পাস করলে এখানে কোনো ভ্যালু রিটার্ন করাচ্ছি না, এই জায়গাতেই প্রিন্ট করে দেবো, ওকে। তাহলে এই জায়গাটা হচ্ছে কি ভয়েড লিখবো, ভয়েড। আর এই জায়গাটায় কি হচ্ছে না, এক্স বলে একটা অ্যারে আছে, ধরো 10খানা সাইজের, আর 10খানা কেন, 3টে সাইজ, তো তিনটে সাইজের। আর এখানে হচ্ছে ইন্ট, 3টে ভ্যালু নিয়ে যখন কাজ করছি, ইন্ট ওয়াই বলে যে রয়েছে সেটা হচ্ছে 3খানা সাইজের, ওকে। এরপর এখানে কি করব না, ওইগুলো যোগ করব, দুটো যোগ করে আর ডিসপ্লে করব। তো যোগ করতে গেলে আমাকে কি করতে হবে না, এখানে রিটার্ন ইউজ করব না, কারণ এটা হচ্ছে ভয়েড রিটার্ন করছে। তো এই জায়গাতে আমি কি করব না, ফর লুপ লাগাচ্ছি, একটা ফর লুপ লাগাচ্ছি, মানে একটা ইন্ট আই লাগবেই, ইন্ট আই, ওকে। আর ফর আই ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, আই লেস দেন ইকুয়াল টু লেস দেন 3 হবে, লেস দেন 3, আর হচ্ছে আই প্লাস প্লাস, আই এক এক করে বাড়বে। এবার কাকে প্রিন্ট করবে এখানে না, প্রিন্ট এফ একটা স্পেস দিয়ে %d, কাকে প্রিন্ট করবে না, এক্স অফ আই প্লাস ওয়াই অফ আই। এক্স আর ওয়াই মানে এক্স এর একতম এলিমেন্ট, ওয়াই এর একতম এলিমেন্ট দুটো যোগ হবে, মানে 0 আর 0 যোগ হবে, 1 1 যোগ হবে, 2 2 যোগ হবে, 2 পর্যন্তই যাবে, ওকে। বাস এইটুকু, ওকে। তো এটা রান করছি, দেখো কি দিচ্ছে এখানে, ও আই প্লাস প্লাস, ও সরি, এ তো অ্যারে না, এ তো অ্যারে, তাহলে 3 দিতে হবে সাইজ, বিও একটা অ্যারে, এখানে 3 দিতে হবে। কি বলছে, আইডেন্টিফাইড এডিডি অ্যাড, এটা তো অ্যাড হবে, এডিডি অ্যাড, আর কোথায় জানো, ঠিক আছে। দেখো 2 আর 5 যোগ করলে কত হচ্ছে 7, 3 আর 6 যোগ করলে কত 9, আর 4 আর 7 যোগ করলে কত 11, ওকে। তো আমরা কি করেছি এখানে, অ্যারেকে পাস করতে গেলে আমরা কি করব না, এইভাবে পাস করব, ওকে। অ্যারেকে পাস করতে গেলে এইভাবে পাস করব। তো দুটো অ্যারেকে নিয়েছি আমরা, দুটো অ্যারেকে জাস্ট এ আর বি যেমনভাবে কল করতে হয়, এ বি, অ্যারেকে কল করতে গেলেও সেম, কিন্তু ডিক্লারেশনটা একটু ডিফারেন্ট অ্যারের। আর যখন ডেফিনেশন করব, এখানে অ্যারেতে এক্স এ কপি হবে এর ভ্যালুগুলো, ওয়াই এ কপি হবে ওয়াই বি এর ভ্যালুগুলো, এবার ওই দুটোকে যোগ করে করে ডিসপ্লে করিয়েছি এখানে। তো এখানেই আউটপুটটা বের করে দিয়েছি, সেই জন্য কি ভয়েড বলে লিখেছি, ওকে। তো অ্যাড টু সেটস অফ নাম্বার যদি এরকম ধরনের হয়, তাহলে আমরা কি করব না, এইভাবে করব, ওকে। আচ্ছা, এবার যদি বলে দুটো অ্যারেকে মার্জ করো, তাহলে কি করব, যে দুটো অ্যারেকে বললো যে মার্জ করো, এইটা এই একটা অ্যারে, এই একটা অ্যারে, ওকে। এই দুটোকে অ্যারে মার্জ করো, মানে এরকম ভাবে আউটপুট আসবে যে 2 3 4 5 6 7। তো সেই রকম যদি আউটপুট আসতে চায়, তাহলে আমি কি করব, এইটাকে এইভাবে ডিসপ্লে করব, হ্যাঁ, এইটাকে আরেকবার লিখবো, এইভাবে আরেকবার লিখবো, আর এখানে ডিসপ্লে করবে কাকে, এখানে ডিসপ্লে করবে এক্স কে, আর এখানে ডিসপ্লে করবে কাকে, এখানে ডিসপ্লে করবে ওয়াই কে, ওকে। এখানে ডিসপ্লে করবে এক্স গুলোকে, এখানে ডিসপ্লে করবে ওয়াই গুলোকে। তাহলে এইভাবে কি দুটো অ্যারেকে আমরা কি করতে পারি, এইভাবে দেখাতে পারি। দেখো 2 3 4 5 6 7, তো দুটো অ্যারেকে কি করলাম, ডিসপ্লে করলাম, একই সঙ্গে ডিসপ্লে করলাম, এইভাবে মার্জ। তো দুটো অ্যারেকে যদি আমি মার্জ করতে চাই, তাহলে এইভাবে করব।
এবার ধরো দুটো অ্যারেকে মার্জ করছি, ধরো এইভাবে না করে আমি অন্যভাবেও করতে পারি, সেটা আমি দেখাচ্ছি কিভাবে। ধরো এইভাবে আমি কি করছি, মার্জ এখানে তো ডিসপ্লে করে দিচ্ছি, তো আমি এখানে ডিসপ্লে করাবো না। ধরো আমি কি করছি, এখানে ইন্ট বলে আর একটা অ্যারে নিচ্ছি, জেড বলে একটা অ্যারে নিচ্ছি, তাতে কি না দুটো অ্যারে মার্জ করলে 6 সাইজের হবে। এবার এই জায়গাতে আমি কি করছি, যে এই যে মানটা আছে, এই মানটা আমি কি করছি, কাতে স্টোর করব না, জেড অফ আইতে। জেড অফ আইতে কি করব, এক্স অফ আইটাকে স্টোর করব। তাহলে জেড অফ 0-তে এক্স অফ 0, জেড অফ 1-এ এক্স অফ 1, জেড অফ 2-তে এক্স অফ 2। এরপরে এই জায়গাটা আয়ের মানটা কি করব না, 3 থেকে 3, 4, 5, তার মানে এটা 6 এর আগে পর্যন্ত নাম্বার যাবে। সেখানে কি করব, জেড অফ আইতে এটা স্টোর করব। জেড অফ আইএ মানে তারপরে যে নাম্বারগুলো আছে সেই পরের নাম্বারগুলো হচ্ছে এইটা স্টোর হবে। ওকে, তো এখানে এইটা -3 করে দিচ্ছি, মানে এটা জেড অফ 3 যখন হবে এটা তখন 0, তো i -3 করে দিচ্ছি। তাহলে i -3 মানে যখন এই মানটা হচ্ছে 0 হবে, এই মানটাকে তখন এই মানটা যখন 3 হবে, এটা যেন 0তম এলিমেন্ট, মানে y এর যে 0তম এলিমেন্ট সেটা স্টোর হয়। i এর মানটা যখন 4 হবে তখন এটা যেন 1 হয়। আরটা যখন 5 হবে তখন এটা যখন 5 - 3 মানে হচ্ছে 2 হয়। তো 0, 1, 2 মানে থার্ডতম এলিমেন্ট যেটা আছে সেটা এখানে স্টোর হবে। এবার এই জেডটাকে রিটার্ন করব। ওকে, তো জেডটাকে এখানে ডিসপ্লে না করে অন্য জায়গায় রিটার্ন করব। এখানে ডিসপ্লে করে দিতে পারতাম, আমি জাস্ট দেখাতে চাইছি যে রিটার্ন কি করে করব। ওকে, তো এই জায়গায় আমি কি করলাম, এইভাবে রিটার্ন করছি, দেখো RETURN রিটার্ন বলে ভ্যালু রিটার্ন করব কি করে না, এরম করে দিচ্ছি &z। তাহলে জেড এর কাকে, জেড এর অ্যাড্রেসকে রিটার্ন করলাম। ওকে, সরি &z নয়, জেড তো একটা অ্যারে, তো শুধু জেড বলে রিটার্ন করলাম। তাহলে জেড নিজে একটা অ্যাড্রেস, সে রিটার্ন হলো এখানে। তাহলে এখানে কি লিখবো, ভয়েড লিখবো না, এখানে লিখবো ইন্ট স্টার। ইন্ট স্টার, তো ইন্ট স্টার মানে অ্যাড্রেস রিটার্ন করছে। ওকে, তাহলে এখানটা কি লিখবো, ইন্ট স্টার, এখানে দিতে হবে ইন্ট স্টার। ওকে, তো এখানে এবার জেড এর অ্যাড্রেসটা স্টোর করে রাখার জন্য আমি কি করলাম, এখানে ইন্ট ptr ইকুয়াল টু add add a, b। আর ptr যেহেতু অ্যাড্রেস স্টোর করছে তাহলে এখানে লিখবো স্টার। ওকে, এই ptr। এরপর এই ptr কে আমি যদি ডিসপ্লে করতে চাই তাহলে এখানে ডিসপ্লে করব। ওকে, এখানে ডিসপ্লে করব। তো ফর লুপের সাহায্যে আমি ডিসপ্লে করতে চাই, তো এখানে একটা i বলে একটা ইন্ট i বলে এখানটা নিচ্ছি। তাহলে এখানে i বলে দরকার নেই আমার, না ওখানে i বলে দরকার আছে। ওকে, তো এই জায়গাতে আমি কি করব, একটা ফর লুপ লাগিয়ে দিচ্ছি, ফর i equal to 0, i less than 6, i plus plus। এবার এখানে কি printf কাকে প্রিন্ট করব না, ptr এর কি স্টার, ptr এর স্টার মানে ptr এ যে আছে ওকে, আচ্ছা দেখো এইদিকে, তো এখানে দেখো এইভাবে আমি করতে পারি। তো আমি একটু চেঞ্জ করেছি এটা, হ্যাঁ চেঞ্জটা কি করলাম, একটু স্ট্যাটিক ভেরিয়েবল করলাম। হ্যাঁ, এটা না হলে রিটার্ন করছিল না। তো এই জেড যে অ্যারেটা রয়েছে সেটাকে স্ট্যাটিক ভেরিয়েবল করলাম,
করে সেই জেডের যে অ্যাড্রেস, মানে জেড হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, মানে এটা একবারই তৈরি হবে মেমোরিতে, হ্যাঁ, দ্বিতীয়বার আর তৈরি হবে না। তো তার যে অ্যাড্রেসটা সেটাকে আমি রিটার্ন করলাম, সেই অ্যাড্রেসটা কোথায় স্টোর হলো, পিটিআর এর মধ্যে। এইভাবে অ্যাড্রেস স্টোর করতে হয়, স্টার দিয়ে পিটিআর। তো এখানে অ্যাড্রেস স্টোর হলো, নট ভ্যালু। তো ওই অ্যাড্রেসগুলোকে ধরে ধরে ওর যে ভ্যালুগুলোকে আমি প্রিন্ট করতে থাকলাম, আর এই পিটিআরটাকে এক যোগ করলাম, মানে তারপরের অ্যাড্রেস, মানে 100, তারপর 102, তারপর 104, এইভাবে। কেন 2 করে বাড়লো? কারণ ইন্টিজার রয়েছে, অটোমেটিক 2 বাইট করে পেতে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা রিটার্ন করতে পারি কোনো অ্যারেকে। ওকে, তো এইভাবে আমরা রিটার্ন করতে পারি কোনো একটা ফাংশন। তো এটাও আমি পাঠিয়ে দিচ্ছি। এটা কি, অ্যাড টু সেট অফ নাম্বারস, এইটা ইউজিং